জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে অ্যান্সার কিটা দিয়েছে সেখান থেকেই 2 তারিখের ফার্স্ট শিফটের যে সায়েন্সের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে ডিসকাস করবো। কেমন? পুরো ক্লাসটা তোমরা দেখো। দেখার পর যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থেকে থাকে, সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি নেক্সট শিফটে সেটা তোমাকে অ্যান্সার দিয়ে দেবো। কেমন? বাকি ক্লাসটা দেখে তুমি তোমার মতামত আমাকে জানাতে পারো। তোমার ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। যদি কোনো কিছু মানে আমার পড়ানোর ধাঁচে যদি পরিবর্তন করতে হয় সেটাও তুমি আমাকে বলতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, বলছে নিম্নোক্ত কোন পেশী কাঠামোটি বক্রতার পরিবর্তন ঘটায় এবং তার ফলে তন্তুময় জেলি সদৃশ পদার্থ দ্বারা গঠিত চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে। দেখো, চোখে লেন্সের যে ফোকাস দূরত্ব সেটা অ্যাডজাস্টমেন্টের কাজ করে হচ্ছে সিলিয়ারি মাসেলস, মানে অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? মনে রাখবা আমাদের চোখের টোটাল সিলিয়ারি মাসেলসের যে সংখ্যা হলো সেটা হচ্ছে 6টি। ঠিক আছে? এটা কি করে, যখন লেন্স আমাদের কি হয়ে যায়, মোটা হয়ে যায়, ঠিক আছে, তখন এই সিলিয়ারি মাসেলস কি করে, চোখের যে ফোকাস দূরত্ব, ঠিক আছে, ফোকাস দূরত্ব সেটা কি করে, কমিয়ে দেয়। কিন্তু লেন্স যখন তোমার পাতলা থাকে, ঠিক আছে, পাতলা থাকে, তখন সিলিয়ারি মাসেলস কি করে, এই ফোকাস দূরত্ব আছে এটাকে তোমার বাড়িয়ে দেয়। বুঝতে পারলে? আর বলো তো আমাদের চোখে কোন লেন্স লাগানো থাকে, যে জিজ্ঞেস করে তুমি কি বলবা, উত্তল লেন্স, তাই না? আর উত্তল লেন্স কেমন প্রতিবিম্ব তৈরি করে? এটা হচ্ছে যে কোনো বস্তুর বাস্তবিক আর উল্টো প্রতিবিম্ব তৈরি করে। আর এই প্রতিবিম্বটা তৈরি করে কোথায় জানো? সেটা হচ্ছে তোমার রেটিনাতে। ঠিক আছে? রেটিনার ব্যাপারে তোমাকে যদি বলি, মনে রাখবা এটা হচ্ছে চোখের একদম ভেতরের অংশ। ঠিক আছে? চোখের ভেতরের অংশ। আর এ কি করে, যে কোনো বস্তুর বাস্তবিক, ঠিক আছে, বাস্তবিক প্লাস উল্টা প্রতিবিম্ব তৈরি করে। কেমন? এই কারণের জন্য এই রেটিনাকে মনে রাখবা ফটোগ্রাফিক ফিল্ম বলা হয়। কেমন? রেটিনাকে কি বলা হয়? ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক, ফটোগ্রাফিক ফিল্ম বলা হয়। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবা। দেখো, আইরিসের ব্যাপারে তোমাকে কি জিজ্ঞেস করে জানো? আইরিস থেকে তোমাকে জিজ্ঞেস করবে দুটো প্রশ্ন। একটা তোমাকে জিজ্ঞেস করবে যে চোখের রং কিসের উপর নির্ভর করে। এই যে দেখো না, বিভিন্ন মানুষের কারো চোখের রং নীল, কারো বাদামি, কারো কালো যে হয়, এই যে রং সেটা আইরিসই মেনলি মানে কি বল নিয়ন্ত্রণ করে। প্রথম জিজ্ঞেস করবে যে চোখের রং কে নিয়ন্ত্রণ করে বা চোখের রং কিসের উপর নির্ভর করে। চোখের রং নির্ভর করে আইরিসের উপর। আরেকটা জিজ্ঞেস করবে চোখের ভেতরে যে আলো যাচ্ছে সেই আলোর মাত্রাকে কে নিয়ন্ত্রণ করে। তো সেটা তো তোমার অ্যান্সার কি হবে, আইরিস। তো কি বলবা, চোখের ভেতরে যাওয়া আলোর মাত্রাকে নিয়ন্ত্রণ। চোখের ভেতরে যাওয়া, এক সেকেন্ড, চোখের ভেতরে যাওয়া যাওয়া আলোর মাত্রাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আলোর মাত্রা, এটাকে নিয়ন্ত্রণ করে কি, আইরিস। কিন্তু মনে রাখবা চোখে যে আলো প্রবেশ করছে, এই আলো কিসের মাধ্যমে প্রবেশ করে, সেটা হচ্ছে তোমার তারারন্ধ্র। ঠিক আছে? এটা তারারন্ধ্রকে ইংরেজিতে কি বলা হয়, পিউপিল বলা হয়। তো এখান থেকে তোমাকে কি জিজ্ঞেস করে যে চোখে আলো কিসের মাধ্যমে প্রবেশ করে, তারারন্ধ্র। তো লিখেছি চোখে আলো প্রবেশ করে। ঠিক আছে? চোখে আলো প্রবেশ করে কিসের মাধ্যমে, তারারন্ধ্রের মাধ্যমে। আর মানে তোমার যদি জিজ্ঞেস করে পিউপিল কোথায় থাকে, তো মনে রাখবা পিউপিল কোথাও না, আইরিস যে আছে না, আইরিসের মাঝখানে একটা ছোট্ট ফুটোর মতো অংশ থাকে। এই যে ফুটোর মতো অংশটা, এটাকে তোমার তারারন্ধ্র বলা হয়। আর এখান দিয়ে তোমার আলো মেনলি প্রবেশ করে। আলো যখন ভেতরে প্রবেশ করলো, এবার আলো কতটা আলো প্রবেশ করাতে হবে বা কি ব্যাপার থাকবে, সেই টোটালটাকে নিয়ন্ত্রণ করে কি, আইরিস। ঠিক আছে? তারপর তোমাকে জিজ্ঞেস করবে চোখের রং কিসের উপর নির্ভর করে, তো কি হয়ে যাবে, আইরিস। তোমাকে জিজ্ঞেস করবে যে ফটোগ্রাফিক ফিল্ম নামে পরিচিত নিম্নলিখিত কোনটি, তো তুমি কি বলবা, রেটিনা। তোমাকে জিজ্ঞেস করবে রেটিনাতে যে কোনো বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা কেমন দেখতে হয়, তুমি কি বলবা, বাস্তবিক এবং উল্টো। তোমাকে যদি জিজ্ঞেস করে যে সিলিয়ারি মাসেলসের সংখ্যা করে, তুমি কি বলবা, 6টি। তোমাকে যদি জিজ্ঞেস করে যে মানুষের যদি চোখের লেন্স মোটা হয়ে যায় তাহলে ফোকাস দূরত্বের উপর কি প্রভাব পড়ে, তো ফোকাস দূরত্ব কি হয়ে যায়, কমে যায়। সেরকম যদি উল্টোটা জিজ্ঞেস করে যে যদি মানে লেন্স পাতলা হয়ে যায় মানুষের চোখে তাহলে ফোকাস দূরত্বের উপর কি প্রভাব পড়ে, তো ফোকাস দূরত্ব তোমার বেড়ে যায়। তোমাকে জিজ্ঞেস করবে যে ওই কি নাম জানো, চোখে কোন লেন্স ব্যবহার করা হয়, মানে কোন লেন্স থাকে, তো তুমি কি বলো, উত্তল লেন্স থাকে। ঠিক আছে? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোন সমীকরণটি অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াকে ঠিকঠাকভাবে উপস্থাপন করে। দেখো, কিছুই না, তুমি দুই সাইডের পরমাণু চেক করো, যদি যেটা মানে দুই দিকের পরমাণু সেম যদি যেটাতে থাকবে সেটাতেই অ্যান্সার হয়ে যাবে। যেমন দেখো, এখানে তুমি হাইড্রোজেনকে দেখি, কটা হাইড্রোজেন আছে, দুটো। আর এই দিকে দেখো কটা হাইড্রোজেন আছে, একটাই হাইড্রোজেন আছে। তার মানে এটা তোমার অ্যান্সার হবে না।
সেম এটাতেও দেখো হাইড্রোজেন তোমার দুটো আছে, কিন্তু এইদিকে হাইড্রোজেন কটা আছে? একটা আছে। এইদিকে যতগুলো থাকবে তোমার এদিকেও ততগুলোই থাকতে হবে, তো এটাও তোমার কি অ্যান্সার হবে না? এখানে দেখো হাইড্রোজেন তোমার তিনটা আছে, কিন্তু এখানে হাইড্রোজেন দেখো দুটো হাইড্রোজেন ইন্টু তিন, তো ছটা হাইড্রোজেন আছে, তাই না? তার মানে কি এটাও তোমার অ্যান্সার হবে না? তো তিনটা যখন অ্যান্সার হলো না, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। প্লাস তুমি যদি চেকও করো, দেখো এখানে দুটো অ্যালুমিনিয়াম, তো দেখো দুটো অ্যালুমিনিয়াম। ক্লোরিন দেখো টোটাল ছখানা ক্লোরিন আছে, তো ক্লোরিন দেখো ক্লোরিন তিনটা এখানে আছে ইন্টু টু, ছটা হয়ে গেল। হাইড্রোজেন দেখো টোটাল ছটা হাইড্রোজেন আছে, এখানে দেখো হাইড্রোজেন দুই ইন্টু তিন, ছটা হয়ে গেল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো বস্তুর গতীয় অবস্থার পরিবর্তনের জন্য কোন বলটি দায়ী হয়? দেখো গতীয় অবস্থার পরিবর্তনের জন্য তোমার অপ্রতিমিত বলটি দায়ী হয়। এটাকে তোমার ইংরেজিতে কি বলা হয়? আনব্যালেন্স ফোর্স বলা হয়, তাই না? দেখো বলের ব্যাপারে যদি আমি তোমাকে বলি না, বল কি বলতো? যে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে, ঠিক আছে? বল কি করে? যে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে, পরিবর্তন করার চেষ্টা। তুমি যদি গোদা বাংলায় বলতে চাও, তো বল হলো একটা ধাক্কা বা টানাটানি, ঠিক আছে? তুমি কোনো জিনিসকে ধাক্কা দিচ্ছ, তো সেটা কি হয়ে যাবে? সেটার উপর তুমি বল প্রয়োগ করছো। তুমি কোনো জিনিসকে টানছো, ঠিক আছে? টানাটানি লিখে দিলাম, তো এটা তো তোমার কি হচ্ছে? বল প্রয়োগ করছো। তো অ্যাকচুয়ালি বল হচ্ছে এটাই, ঠিক আছে? এই হিসাবে দেখো বল হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ব্যালেন্স ফোর্স, যেটাকে কি বলা হয়? প্রতিমিত বল বলা হয়। একটা হচ্ছে তোমার কি আনব্যালেন্স ফোর্স, ঠিক আছে? এটাকে তোমার বলা হয় অপ্রতিমিত বল। ব্যালেন্স ফোর্স কি হয় বলতো? ব্যালেন্স মানে বল সবসময় কি বিপরীত দিকে লাগে। যেমন ধরো এই একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটা কি বললাম? বল বিপরীত দিকে লাগবে। তো এইদিকে ধরো তুমি টানছো আর একজন এইদিকে টানছে। তো এই বলটা কি হয়? ব্যালেন্স ফোর্স মানে বুঝতে পারছো না? ব্যালেন্স থাকবে। তার মানে কি এইদিকে যদি তোমার 20 নিউটন বল প্রয়োগ করা হয়, তো এদিকেও তোমার কি হচ্ছে? 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তো দুদিকে সমান বল প্রয়োগ করা হচ্ছে। এর ফলে কি কোনো রকম গতির সৃষ্টি হচ্ছে না। এই যে দুদিকে সমান বল প্রয়োগ করা হচ্ছে, এই জন্য এটাকে ব্যালেন্স ফোর্স বলা হয়। তো এই ব্যালেন্স ফোর্সে কি হয় বলতো? যদি মানে প্রয়োগ করা বলের মান বেড়ে যায়, ধরো 20 নিউটন থেকে 100 নিউটন হয়ে গেল, ঠিক আছে? বল প্রয়োগ করা বল, এদিকেও 100 নিউটন, এদিকেও 100 নিউটন। তাহলে কি হবে? এটা তো গতি তো আসবে না, কারণ যেহেতু দুদিকে সমান আছে। কিন্তু বল যেই বেশি হয়ে যাবে না, এটা কি হয়ে যাবে? অবস্থা পরিবর্তন হয়ে যাবে। অবস্থা পরিবর্তন মানে কি? হয়তো এটা ভেঙে যেতে পারে, টুকরো টুকরো হয়ে গেল, এইসব জিনিস ছিঁড়ে যেতে পারে। এটাই হবে, মানে একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থা তৈরি হয়ে গেল। বুঝতে পারলে তো? এটাই হয়ে গেল তোমার কি? ব্যালেন্স ফোর্স। আনব্যালেন্স ফোর্স কি হয় বলতো? আনব্যালেন্স ফোর্সও সেম জিনিস, কিন্তু এটা আলাদা, মানে কি বলবো, দুই দিকে প্রয়োগ করা বলের মান আলাদা হয়। ওই জন্য তো আনব্যালেন্স, তাই না? যেমন একটা ধরো বস্তু আছে, এই বস্তুটার এদিকে তোমার ধরো 5 নিউটন বল লাগানো হচ্ছে, এইদিকে যখন বল লাগানো হচ্ছে সেটা 10 নিউটন বল লাগানো হচ্ছে, ঠিক আছে? তো এটা যদি তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করে, কি বলবো? যে এই বলটা তোমার কি বিপরীত হয়, কিন্তু এক সমান হয় না, ঠিক আছে? এবার এই যে ধরো এইদিকে 5 নিউটন আছে, এদিকে 10 নিউটন আছে। এদিকে ধরো আমি টানছি, এদিকে তুমি টানছো। তো তুমি 10 নিউটন টানছো মানে কি তোমার শক্তি বেশি। তো তার মানে কি তুমি আমাকে এদিকে টেনে নিবে, প্লাস বস্তুটাকেও এদিকে টেনে নিবে। এই যে এই এক জায়গা থেকে এক জায়গায় যে মুভমেন্ট হলো, তার মানে কি এর মধ্যে একটা গতির সৃষ্টি হলো। তার মানে এটাই বলা হয় যে প্রতিমিত বল বা ব্যালেন্স ফোর্স কি করে? কোনো বস্তুর মধ্যে গতি প্রদান করে, ঠিক আছে? তো এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা। দেখো ঘর্ষণ বল কি বলতো? ঘর্ষণ বল হচ্ছে তোমার মনে রাখবা, এটা হচ্ছে গতির বিরুদ্ধে কাজ করে। গতির বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে? বিরুদ্ধে কাজ করে। আর মনে রাখবা এই যে ঘর্ষণ বল আছে, এটাকে তোমার ক্ষয়কারী মানে বলও বলা হয়, ঠিক আছে? ক্ষয়কারী, বা তুমি বলতে পারো ক্ষীণ বল। কেমন? ক্ষয়কারী বা ক্ষীণ বল বলা হয়। মনে রাখবা ঘর্ষণ বল যেটা আছে না, এটা হচ্ছে তোমার কখনো মানে বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে? ঘর্ষণ বল বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি মানে কি? যে বস্তুটা যত বেশি ক্ষুদ্রা বোদ্রা হবে, ঠিক আছে? ক্ষুদ্রা বোদ্রা হবে, সেটার উপর ঘর্ষণ বল বেশি কাজ করবে, ঠিক আছে? মানে কি? তোমার ঘর্ষণ বল যে আছে সেটা তোমার মানে মানে কি বলবো, মানে যেই বস্তু বা তুমি যেটাই বলো সেটার ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এমন না যে ক্ষেত্রফল বাড়লো তো ঘর্ষণ বল বেরিয়ে যাবে না। কিন্তু হ্যাঁ, বস্তুর কি বলবো, আপনার পৃষ্ঠের প্রকৃতির উপর নির্ভর করে। পৃষ্ঠের প্রকৃতি যত ক্ষুদ্রা বোদ্রা হবে, ঘর্ষণ বল তত বেশি হবে। আর ঘর্ষণ বল কি হয়? মনে রাখবা ঘর্ষণ বল একটা নেগেটিভ বল, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। মনে রাখবা ঘর্ষণ বলের কারণে কি হবে বলতো? শক্তির মানে মানে কি বলবো, শক্তি ক্ষয় হয় না, কিন্তু তাপের নির্মাণ হয়। বুঝতে পারলে তো? ঘর্ষণ বলের ফলে তোমার শক্তি ক্ষয়ের যে ব্যাপারটা আছে সেটা হয় না, তার বদলে তোমার তাপের নিয়ন্ত্রণ হয়। তাপের নিয়ন্ত্রণ মানে তাপের নির্মাণ হয়। যেমন হচ্ছে তুমি ধরো দুটো হাত আছে, দুটো হাতকে একসাথে দিয়ে ঘুষবা, তো তোমার মনে হবে কি তোমার টায়ার্ড লাগছে বা শক্তির কোনো প্রভাব ক্ষয় হবে?
কিন্তু দুটো হাত যে ঘষছো কিনা দেখবে রাস্তা গরম হয়ে যাবে। তো সেটা কি হয়, মানে কি বলবো, তাপের নির্মাণ করে, ঠিক আছে? মনে রাখবা ঘর্ষণ বলকে কমানোর জন্য না লুব্রিকেন্টের ব্যবহার করা হয়, ঠিক আছে? লুব্রিকেন্টের ব্যবহার করা হয়, কেমন? ঘর্ষণ বল যে তোমাকে জিজ্ঞেস করে ঘর্ষণ বল কয় প্রকার, তো তুমি কি বলবা? ঘর্ষণ বল টোটাল ৪ প্রকার। প্রথম কি স্ট্যাটিক ঘর্ষণ বল, যেটাকে আমরা স্থিতি ঘর্ষণ বলি। এই মানে এই বলটা কখন লাগে? যখন তোমার কোনো বস্তু থেমে থাকে, ঠিক আছে? তখন স্ট্যাটিক ফ্রিকশন লাগে। তারপরে একটা জিজ্ঞেস করে সীমান্ত ঘর্ষণ, যেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলি। এই সীমান্ত ফ্রিকশন কি হয়? যখন কোনো বস্তুকে সরকাতে হয় একটা জায়গা থেকে একটা জায়গা, তখন এই লিমিটিং ফ্রিকশনের প্রয়োগ করা হয়, কেমন? একটা হয় তোমার স্লাইডিং ফ্রিকশন, তাই না? স্লাইডিং ফ্রিকশন, এটাকে কি বলে? জলঘর্ষণ বলা হয়। তো স্লাইডিং ফ্রিকশনে কি হয় বলো তো? মনে রাখবা কোনো বস্তুকে যদি কোনো ইনক্লাইন পৃষ্ঠ, মানে ধরো এরকম একটা ঢাল জায়গা আছে, এখান থেকে যখন সরকাতে হয় তখন এই স্লাইডিং ফ্রিকশন কাজ করে। আরেকটা তোমার হয় হচ্ছে রোলিং ফ্রিকশন, ঠিক আছে? রোলিং ফ্রিকশন মানে বুঝতে পারছো, রোল রোল হয়েছে জিনিসটা, মানে কোনো জিনিস যখন গড়কাতে গড়কাতে থাকে না, তখন সেই জিনিসটার মধ্যে তোমার রোলিং ফ্রিকশনের কাজ হয়, ঠিক আছে? এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা। দেখো মহাকর্ষ বলের ব্যাপারে তোমাকে যদি বলি, মনে রাখবা মহাকর্ষ বল কি, যে দুটো ভরবালা বস্তুর উপর তোমার মহাকর্ষ বল লাগবে, ঠিক আছে? মানে কি বললাম, ভরবালা দুটো বস্তুর মধ্যে, ভরবালা বস্তুর মধ্যে, বস্তুর মধ্যে তোমার কি মহাকর্ষ বল লাগবে। মহাকর্ষ বলের খোঁজ কে করেছিল বলো তো? নিউটন। এই তিনি একটা সূত্রও দিয়েছিলেন, সূত্রটা কি ছিল? মহাকর্ষ বল মানে এফ সমান সমান কি হয়, জি m1 m2 বাই তোমার কি হয় আর স্কোয়ার। তার মানে কি, এটা সংজ্ঞায় যদি তোমাকে বলো তো তোমাকে কি বলবে? দুটো ভরবালা বস্তু যদি একে অপরের থেকে একটা আর দূরত্বে থাকে, তাহলে তাদের ভরের যে গুণফল হবে সেটা তোমার, মানে ভরের গুণফল তোমার কি হবে, বলের সমানুপাতি হবে। কিন্তু যে বলটা আছে সেটা তোমার কি হবে, দূরত্বের ব্যস্তানুপাত হবে, তাই না? এই যে এই জি যে আছে, এই জি এর মান তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, কত হয়? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? আর এই যে জি আছে না, এই জি এর খোঁজ কে করেছিল জানো? মনে রাখবা হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো, ঠিক আছে? এই পয়েন্ট, এই যে মানটা মনে রাখো, ঠিক আছে? ডিরেক্ট কোশ্চেন দেয় তোমাকে জি এর মান কোনটি। তো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, ঠিক আছে? কেজি স্কোয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 720 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুতিতে চলমান একটি গাড়ি ব্রেক প্রয়োগের 4 সেকেন্ড পর থামে। যাত্রী সহ গাড়িটির মোট ভর 80 কেজি হলে ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মান নির্ণয় করো। বল আমাকে বের করতে হবে, তাই তো? বল কি হয়, এফ সমান সমান কি হয়, এম এ। এখানে এম কি, বস্তুর ভর, আর এ কি অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, তাই তো? তো দেখো আমাকে এখানে ত্বরণ দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নে দেখো না, এম তো আমাকে দেওয়া আছে 80 কেজি, কিন্তু এ আমাকে বার করতে হবে, তাই না? তো দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, বলছে 720 কিলোমিটার প্রতি ঘন্টা চলমান একটা গাড়ি ব্রেক প্রয়োগের 4 সেকেন্ড পর থামে। যখনই ব্রেক প্রয়োগ হয়ে গেল, তার মানে কি এর যে মানে চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ তোমার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ব্রেক মারলে তো গাড়িটা থেমেই যাবে, তাই না? তো ভি সমান সমান কি হয়ে যাবে, জিরো। আর এখানে ইউ তোমার কত আছে, 720 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, তো 720, এটা দেখো কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ড করো, তার জন্য কি করতে হবে, 5/18 দিয়ে গুণ, 18 বার এটা কেটে গেল তোমার 4 বার, 4 শূন্য, তো কত হয়ে যাবে, 4 40 5 200, ঠিক আছে? 200 মিটার প্রতি সেকেন্ড। এবার দেখো আমাকে টাইম দিয়ে দিয়েছে তোমার কি 4 সেকেন্ড, আর আমার কি এ বার করতে হবে, তাই না? তো গতির আমরা কটা ফর্মুলা জানি? দেখো গতির প্রথম ফর্মুলা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি, তাই তো? তোমার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর তৃতীয় ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 AS। এবার তোমার কি করতে হবে জানো, দেখতে হবে যে এই চারটা যে ভেরিয়েবল আছে এটা কোথায় আছে। দেখো এখানে ভি আছে, ইউ আছে, এ আছে, কিন্তু টি নেই, তার মানে এই ইকুয়েশনটা তোমার লাগবে না। এখানে দেখো ইউ আছে, টি আছে, এ আছে, কিন্তু ভি নেই, এটাও তোমার লাগবে না। এখানে দেখো ভিও আছে, ইউ আছে, এও আছে, টিও আছে, তার মানে কি এই ইকুয়েশনটা তোমার লেগে যাবে। তো ভি সমান সমান কত আছে, জিরো, তাই তো? ভি হচ্ছে জিরো, এখানে নিচে দিচ্ছি, হ্যাঁ। ভি সমান সমান আছে জিরো, সমান সমান ইউ দিয়ে দিয়েছে আমাকে 200 প্লাস এ তোমার বের করতে হবে, টি আছে তোমার কত, 4 সেকেন্ড। তো দেখো এই এম ফোর যেটা আছে, মানে এটা তো গুণ হয়ে যাবে না, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে,
তো -A4 = 200। তো 4 দিয়ে আমি এটা কেটে দিই, কতবার কাটবে? 50 বারে। তার মানে এ এর মান কত পেয়ে গেলাম? 50। এখানে মাইনাস চিহ্ন কেন দেওয়া হচ্ছে জানো? মাইনাস এই জন্যই দেওয়া হচ্ছে, কারণ বলছে কি ব্রেক মারছে, তাই না? ব্রেক মারার কথার অর্থ কি? রিটার্ডেশন, যেটাকে আমরা বাংলাতে মন্দন বলি। তো মন্দন তোমার কি হয়? নেগেটিভ চিহ্ন দিয়ে দেখানো হয়। তো তখন এখানে এ এর মান আমি কি পেয়ে গেলাম? 50 পেয়ে গেলাম। তো ব্যাস, এখানে তুমি পুট করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? দেখো, আমাকে এফ বার করতে হবে। এফ তোমার কত? সরি, এফ তোমাকে বার করতে হবে। এম আমাকে দিয়ে দিচ্ছে 80 কেজি, 80 ইন্টু এ আমাকে কত পেয়েছি দেখো, মাইনাস এ আছে, তাই না? তার মানে 50 কি হয়ে যাবে? -50। তো -50, 5 8 কত? 40, 0 0, -4000। তো এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নোক্ত কোন জনন পদ্ধতি অপত্য জীব সংখ্যায় দ্রুত বৃদ্ধি সুনিশ্চিত করে, তাই তো? দেখো, ইতর পরাযোগ আর স্বপরাযোগ এই দুটো হচ্ছে একই জিনিস, বুঝতে পারলো তো? এই দুটো তোমার মানে কি বলবো, যেসব ফুল ফোটে যেসব উদ্ভিদ, মানে কি বলা হয়, সপুষ্পক উদ্ভিদ, তাই তো? সপুষ্পক উদ্ভিদ, এই দুটোতে যেই তোমার রিপ্রোডাকশন হয় সেটা তোমার স্বপরাগযোগ আর ইতর পরাগযোগে হয়। অন্তঃনিষেক কাদের মতো হয়? মানুষ, জীবজন্তু এদের মতো হয়, তাই না? মানে এটাকে কি বলবো, ইউক্যারিওটিক জীবের মধ্যে হয়, ঠিক আছে? ক্যারিওটিক ইউক্যারিওটিক ইউক্যারিওটিক মানে বুঝতেই পারছো, মানুষ, গরু, বিড়াল, ছাগল সব কিছু। বাকি থাকলো কি তোমার অযৌন জনন, তো এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, তাই না? অযৌন জনন। দেখো, অযৌন জননে কি হয় বলো তো? এখানে তোমার যেহেতু মানে কোনো লিমিটেশন নাই, দ্বিবিভাজন, বহু বিভাজন, মানে মানে কি বল, মাল্টিপল বিভাজন হয়, তো সেই জন্য কি অনেক জীব একসাথে তৈরি হয়, বুঝতে পারলে তো? মনে রাখবা, অযৌন জননের ব্যাপারে তোমাকে যদি বলি না, তোমাকে জিজ্ঞেস করবে যে অযৌন জননে কি সেল সেক্সের নির্মাণ হয়, মানে সেল সেক্সের প্রয়োজন হয়, যেটাকে আমরা গ্যামেট বলি। গ্যামেট মানে কি? যে ছেলেদের যেটা স্পার্ম আর মেয়েদের যেটা ওভাম, সেটাকেই যখন দুজনের শরীরে আলাদা আলাদা থাকে সেটাকে আমরা গ্যামেট বলি। তুমি বলো, অযৌন জননে কি গ্যামেটের প্রয়োজন হয়, মানে মানে কি বলবো, স্পার্ম আর ওভামের কি প্রয়োজন হয়? তুমি বলবা না, তাই না? কারণ এদের যে জননটা হয়, যেমন এদের যদি উদাহরণ তোমাকে বলি, তোমার মনে রাখবা প্রোটোজোয়া, ঠিক আছে? প্রোটোজোয়া, তারপরে অ্যামিবা, তারপর হচ্ছে, তারপর কি বলবো, জীবাণু, তারপর হাইড্রা, এদের কি হয়, শরীর মেল ফিমেল হিসাবে কি বলবো, মানে বিকশিত হয় না, বুঝতে পারলে তো? এটাতে কি হয় বলতো, এদের শরীরে যেহেতু মেল ফিমেল হিসাবে বিকশিত হয় না, কোনো রকম সেক্সুয়াল ডিভিশনও হতে পারে না। আর এদের মনে রাখবা, আমার মানে কি বলবো, সাধারণত ইউক্যারিওটিক জীবে কি হয়, যে একটা মানে কি বলবো, রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকে যার মাধ্যমে তারা প্রজনন করে বা প্রজননের প্রক্রিয়াটাতে কি বলবো, মানে প্রক্রিয়াটাই সঞ্চালন করে। কিন্তু অযৌন জননে যেসব জীব হয় তাদের শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গ থাকে না, বলতে পারো শরীরের কিছু ভাগ বা পুরো শরীরটাই তোমার প্রজনন তন্ত্রের কাজ করে, বুঝতে পারলে তো? এই হিসাবে অযৌন জননকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ফিজান, ঠিক আছে? যেটাকে আমরা বিখণ্ডন বলি। ফিজানে কি হয় বলতো, যেখানে তোমার কি বলে, জীবের শরীর, ধরো একটা জীব আছে, তো জীবের শরীর হয় 2টা ভাগে ভাগ হয়ে গেল, বা 2 এর বেশি ভাবে ভাগ হয়ে গেল, সেটাকে আমরা কি ফিজান বলি। যদি 2 ভাগে ভাগ হয় না, এটাকে বলা হয় দ্বিবিভাজন, ঠিক আছে? বা তোমার কি বলবো, দ্বিবিভাজন, বাইনারি ফিশন যেটাকে বলে। তো বাইনারি ফিশন করে, ঠিক আছে? কিন্তু এটা কি, যখন সময় মানে পরিবেশ অনুকূল থাকে, কিন্তু পরিবেশ যদি বিগড়ে যায় কিনা, তো সেই এরা কি করে, মাল্টিপল ফিশন করতে শুরু করে। আর এই জীবগুলো যদি জিজ্ঞেস করে, তোমাকে জিজ্ঞেস করে যে ফিশন মানে বিখণ্ডন প্রজনন করে এমন একটা জীবের নাম বলো, তুমি কি বলবে বলো তো? একটা হচ্ছে তোমার অ্যামিবা, একটা হচ্ছে তোমার কি বলবো, জীবাণু, ঠিক আছে, ভাইরাস। এরা দুজন কি ফিশন করে। দেখো, ফিশনের পর একটা তোমাকে জিজ্ঞেস করে, মানে এই গ্রুপটিতেই খুব জিজ্ঞেস করেছে, বাডিং, ঠিক আছে? বাডিং কথার অর্থ কি বলতো? এই যে কুড়ি দেখো না, ফুলের কুড়ি বা কিছু, মানে ধরো একটা জীব আছে, তার শরীরের মধ্যে একটা গাঁঠের মতো অংশ সৃষ্টি হলো কুড়ির মতো। এবার এই গাঁটটা আস্তে 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 বড় হচ্ছে, বড় হয়ে গেল। এবার বড় যেই হয়ে যাবে, এটার তো একটা নির্দিষ্ট ওয়েট হয়ে যাবে না? তো ওয়েটের ফলে কি হয়, এইটা হচ্ছে এই জায়গাটা থেকে ভেঙে পড়ে যায়। ভেঙে পড়ে গিয়ে এই হচ্ছে নিজের স্বাধীন একটা জীবে পরিণত হয়। দিয়ে আবার এই যেটা ভেঙে তৈরি হলো জীব, তার মতো আবার গাঁঠের তৈরি হয়, ঠিক আছে? দিয়ে সেখান থেকে আবার কুড়ির মতো বেরালো, দিয়ে আবার একটা নতুন তোমার কি বলবো, জীবের তো নির্মাণ হলো। তো এইভাবে কি হয়, বাডিং হয়। আর এই বাডিং কে করে বলতো? এক হচ্ছে তোমার হাইড্রা, এক হচ্ছে তোমার ইস্ট, ঠিক আছে? হাইড্রা আর ইস্ট তোমার বাডিং করে, ঠিক আছে? দেখো, আরেকটা হচ্ছে তোমার ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশনে কি হয়, এটাও তোমার অযৌন জননেরই একটা অংশ।
এটাতে কি হয় বলো তো, তুমি ধরো কোনো সবজির কোনো ভাগ কেটে মাটিতে পুঁতে দিলে তো সেখান থেকে নতুন গাছ জন্ম যাবে। যেমন হচ্ছে তোমার আলু, ঠিক আছে? আলু, তারপর তোমার মনে রাখো আখ, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে বলবো কি বলবো, গোলাপের ফুল দেখেছো না? গোলাপ ডাল যদি তুমি কেটে মাটিতে লাগিয়ে দাও সেখান থেকে আবার গাছ জন্মে যায়। তো এরা সব কি হয়? ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে। আর একটা তোমার হয় রিজেনারেশন, ঠিক আছে? রিজেনারেশন কি হয় বলো তো, ধরো একটা জীব আছে তো, এই জীবটা কি করবে, নিজের শরীরকে বিভিন্ন খণ্ডে ভাগ করে দিবে। তো এই একটা খণ্ড আলাদা হয়ে গেল, মাঝখানের খণ্ডটা আলাদা হয়ে গেল, আর নিচের খণ্ডটা আলাদা হয়ে গেল। এবার এই খণ্ডটা কি করবে, নিজের যে বাকি শরীরটা আছে, মানে ধরো উপরের ভাগটা যদি বলি, তো উপরের ভাগটা এর তো নিচের ভাগ না, এ কি করবে, নিচের ভাগটাকে নিজে নিজে অটোমেটিক তৈরি করে নেবে, রিজেনারেট করে নেবে। বুঝতে পারলে তো? তো এই জন্য এটাকে বলা হয় রিজেনারেশন, রিপ্রোডাকশন সিস্টেম, ঠিক আছে? আর এটা করে কে, মেনলি মনে রাখবা, এক হচ্ছে তোমার হাইড্রা, আর একটা হচ্ছে তোমার প্ল্যানেরিয়া। কেমন? পরীক্ষাতে তোমাকে প্রশ্ন দিবে যে এমন কোন জীব আছে যে তোমার বাডিংও করে প্লাস হচ্ছে তোমার এই রিজেনারেশনেরও করে, অনেকবার জিজ্ঞেস করে, তো তোমার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, হাইড্রা, যেহেতু তোমার বাডিংও করে প্লাস হচ্ছে তোমার এই রিজেনারেশনও করে, ঠিক আছে? তো এই দুটো পয়েন্টই তোমরা মনে রাখবা। কেমন? রিসেন্ট তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করেছিল ছত্রাকের ব্যাপারে, তো ছত্রাকও তুমি মনে রাখবা যে হচ্ছে তোমার মানে বাডিংও করে প্লাস রিজেনারেশনও করে, ঠিক আছে? এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। তো হাইড্রা আর ছত্রাক, এই দুটো নাম তোমরা মনে রাখবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বড় বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? ঠিক আছে, দেখো এটা একটা কমন সেন্সের প্রশ্ন, বুঝতে পারলে তো? বলছে বড় বাঁধ এবং বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিবৃতি ঠিক। বলছে বড় বাঁধগুলি কখনো বন্যা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় না। যদি তাই হতো তাহলে আমাকে বলো তো, ফারাক্কা ব্যারেজ যে আছে, ফারাক্কা ব্যারেজ, তারপর ডিভিসি, এরা কি বন্যাকে নিয়ন্ত্রণ করছে না? যখন জল বেশি হয়ে যায় তখন গেট বন্ধ করে রাখে, যেতে দেয় না, বা বেশি হয়ে গেল তখন খুলে দেয়, যখন জল কমে যায় তখন বন্ধ করে রাখে। দেখতেই তো পাই, তার মানে এটা তোমার অ্যান্সার হবে না। বলছে বড় বাঁধগুলি বন্যার সম্ভাবনাকে সম্পূর্ণভাবে দূর করে, তো সম্পূর্ণভাবে দূর করে না, বড় বাঁধ থাকা সত্ত্বেও তোমার বন্যা হয়। কারণ ফারাক্কাতে তোমার এত বড় বাঁধ আছে, তো বাংলাদেশে কি তোমার হচ্ছে না, বন্যা হচ্ছে না? বা ফারাক্কার আশেপাশে যেসব জায়গা আছে সেসব জায়গায় কি বন্যা হচ্ছে না? ঠিকই হচ্ছে। বলছে বড় বাঁধগুলি বন্যার ঝুঁকি বাড়ায় না। ভুল কথা, বন্যার ঝুঁকি বাড়ায় না। ওরকম যদি হতো তাহলে বাংলাদেশে বন্যা হতো না। ফারাক্কাও তো বিশাল বড় বাঁধ, ডিবিসিও তো বিশাল বড় বাঁধ। যখন ডিবিসির জল ছাড়ে তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি অবস্থা হয়, তাই না? তো তার মানে কি এই তিনটাই তোমার অ্যান্সার হবে না? তো বলছি কি, বড় বাঁধগুলি নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণে সাহায্য, এটা হচ্ছে একদম এক্স্যাক্ট অ্যান্সার। যে বড় বাঁধগুলি নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে, ঠিকই তোমার প্রবাহ তো নিয়ন্ত্রণ করছেই, তাই না? যখন তোমার বিশাল ফোর্সে তোমার জল আসে, প্রচুর জল চলে আসে, তখন কি করে, জল ছাড়তে থাকে। যখন তোমার জলের পরিমাণ কমে যায়, মানে স্পিড কমে যায়, তখন কি সেটাকে জলটাকে আটকে রাখে চাষবাসের জন্য বা বিভিন্ন কাজের জন্য, তাই না? তো অপশন ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অধাতব মৌল দ্বারা গঠিত একটি দ্বিপরমাণু অণু কোনটি? দেখো প্রথমে তো অধাতু বলেছে, তার মানে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম তো তোমার এমনিই বাদ হয়ে গেল, ঠিক আছে? এবার হিলিয়াম আর অক্সিজেনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো আমার কি বলেছে, দ্বিপরমাণু, দেখো অক্সিজেনকে তো আমরা O2 দিয়ে লিখি, তাই না? তো এটাই তোমার দ্বিপরমাণু হয়ে যাচ্ছে। হিলিয়াম তো শুধু এইচই আছে, তো এটা তোমার কি অ্যান্সার হবে না? তো সঠিক অ্যান্সার তোমার কি হয়ে যাবে, অপশন নাম্বার বি, তাই তো? তো মানে অক্সিজেনের ব্যাপারে তোমাকে যদি বলি, তো অক্সিজেন কি একটা অধাতু, তাই তো? অক্সিজেন তোমার মনে রাখবে আমাদের পৃথিবীতে, মানে সরি আমাদের পরিবেশে টোটাল 20% অক্সিজেন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? অক্সিজেন তোমার মেনলি কী করে, আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয়, তাই তো? আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় অক্সিজেন। অক্সিজেন ছাড়া তোমার কি আগুন জ্বলবেই না। আর অক্সিজেন কি একটা দ্বিপরমাণু। আচ্ছা দ্বিপরমাণুকে যদি তোমাকে জিজ্ঞেস করে, মনে রাখবা হাইড্রোজেন H2, এটা তোমার দ্বিপরমাণু। নাইট্রোজেন N2, এটাও তোমার দ্বিপরমাণু, তাই না? তারপর ক্লোরিন Cl2, এটাও তোমার দ্বিপরমাণু। বুঝতে পারলে তো? তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। দেখো সোডিয়ামের ব্যাপারে তোমাকে যদি বলি, মনে রাখবা সোডিয়াম হচ্ছে চাকু দিয়ে কাটা যায় এমন একটা ধাতু, সেটা হচ্ছে সোডিয়াম। অনেকবার জিজ্ঞেস করেছে। তোমাকে জিজ্ঞেস করবে যদি সোডিয়াম জল আর অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে, ঠিক আছে? জল প্লাস অ্যাসিডের সাথে অভিক্রিয়া করে, তাহলে কিসের নির্মাণ হয়? তো তুমি কি বলবা, হাইড্রোজেন গ্যাসের নির্মাণ হয়, ঠিক আছে? আরেকটা তোমাকে জিজ্ঞেস করে যে শরীরে যে মানে জমে থাকা রক্তের খোঁজ করার জন্য কি ব্যবহার করা হয়? তো তুই কি ব্যবহার করে, সোডিয়াম। তোমাকে যে জিজ্ঞেস করে তন্ত্রিকাতে সূচনা পাঠাতে হবে, ঠিক আছে? তন্ত্রিকাতে তোমার ধরো কোনো সূচনা পাঠাতে হবে, তো তার জন্য কি সোডিয়ামের ব্যবহার করা হয়। দেখো ম্যাগনেসিয়ামের ব্যাপারে তোমাকে যদি বলে, ম্যাগনেসিয়াম থেকে কি জিজ্ঞেস করে জানো? প্রথমত জিজ্ঞেস করবে যে ক্লোরোফিলে মানে ক্লোরো, মানে কি বলবো,
যে ক্লোরোফিল আছে না, মানে যেটা সূর্যের আলো দিয়ে খাবার তৈরি করে, ক্লোরোপ্লাস্টটা। তো এই ক্লোরোফিলে তোমার মেনলি ম্যাগনেসিয়ামের ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্লোরোফিলে। প্লাস হচ্ছে তোমার ক্যামেরার যে ফ্ল্যাশ হয়, ঠিক আছে, ক্যামেরার ফ্ল্যাশ, এখানেও তোমার কি ম্যাগনেসিয়ামের ব্যবহার করা হয়। তো হিলিয়াম থেকে কী কী জিজ্ঞেস করা জানো? সবার প্রথমে জিজ্ঞেস করবে হিলিয়াম কী, তুমি কি বলবা? এটা একটা অক্রিয় গ্যাস, তাই না? অক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, যেটাই বলতে পারো। আমরা কি জানি প্রত্যেকটা অক্রিয় গ্যাসের লাস্ট, মানে কি বলবো, অক্রিয় গ্যাসের শেষে কি 8টা মানে ইলেকট্রন চক্কর মারে। কিন্তু হিলিয়াম হচ্ছে এমন একটা অক্রিয় গ্যাস যার মানে কক্ষের বাইরে কি 2টো ইলেকট্রন চক্কর মারে, বুঝতে পারলে তো? মনে রাখবা হিলিয়াম যে আছে, হসপিটালে তোমার অক্সিজেন তো প্রচুর ভারী গ্যাস না, তো অক্সিজেনের সাথে মানে হিলিয়াম মিশিয়ে তোমার হিলিয়াম মিশিয়ে তোমার হসপিটালের রোগীদের দেওয়া হয়। তাছাড়া ধরো সমুদ্রে যে ডুবুরিরা আছে, ধরো অনেক গভীর পর্যন্ত যাবে, তো সেক্ষেত্রে কি হয়, তাদের কাছে যে অক্সিজেন সিলিন্ডারটা থাকে সেখানে হিলিয়াম গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলিয়ে নিয়ে যায়। তোমাকে জিজ্ঞেস করবে যে সমুদ্র মানে ডুবুরিরা সমুদ্রের কম গভীরে যাওয়ার জন্য কোন গ্যাস মিশিয়ে নিয়ে যায় অক্সিজেনের সাথে, সে তখন মনে রাখবা অক্সিজেনের সাথে তোমার নাইট্রোজেন গ্যাস মিশিয়ে নিয়ে যায়, ঠিক আছে। এটা কখন? যখন কম দূরত্বে যায়। কিন্তু বেশি দূরত্বে গেলে অক্সিজেনের সাথে হিলিয়াম, তোমার হসপিটালে অক্সিজেনের সাথে হিলিয়াম মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নোক্ত কোনটি জীবের কলার উদাহরণ নয়, মানে টিস্যু কোনটা নয়? দেখো রক্ত তো তোমার কি ফ্লুইড কানেকটিভ টিস্যু, তাই তো। অস্থি কি তোমার সলিড কানেকটিভ টিস্যু। পেশি কি তোমার মাসকুলার টিস্যু। এই তিনটা তো তোমার টিস্যুরই উদাহরণ। কিন্তু নিউরন কিন্তু কোনো টিস্যু নয়। নিউরন কি বলতো, স্নায়ুতন্ত্রের কোষ বলতে পারো, ঠিক আছে। যখন অনেকগুলো কোষ তোমার একসাথে মিলিত হয়, মানে মিলে মিশে তখন তোমার কি বলো নার্ভ টিস্যু নির্মাণ করে, ঠিক আছে। কিন্তু নিউরন পার্সোনালি কি একটা হচ্ছে কোষ, ঠিক আছে। তো এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কার্বন ঘটিত যৌগে কোন কার্যকারী মূলকটিকে OH দ্বারা উপস্থাপন করা হয়? দেখো কার্যকরী মূলক না টোটাল 8টা তোমাকে আছে, আর 8টা থেকেই তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে। সবার প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে যে অ্যালকোহল আছে, ঠিক আছে, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলের জন্য তোমার কোন কার্যকরী মূলক ব্যবহার করা হয়? তো মনে রাখবা অ্যালকোহল হচ্ছে OH। দ্বিতীয় তোমাকে জিজ্ঞেস করবে অ্যালডিহাইড, ঠিক আছে। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখুন, তো 8টা আছে, 8টাই তোমাকে জিজ্ঞেস করে ঘুরিয়ে ফিরিয়ে। অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের জন্য যে কার্যকারী মানে ফাংশনাল গ্রুপটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার CHO, ঠিক আছে। 3 নম্বর তোমাকে জিজ্ঞেস করবে হ্যালাইড, ঠিক আছে, হ্যালাইড। হ্যালাইড মনে রাখবো তোমরা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেটা আছে সেটা হচ্ছে হ্যালাইড গ্রুপের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো কার্বক্সিলিক অ্যাসিড এখানে দেওয়া আছে, মনে রাখবা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে তোমার COOH, ঠিক আছে। দেখো কিটোন যদি তোমাকে জিজ্ঞেস করে, মনে রাখবা কিটোন হচ্ছে তোমার CO, ঠিক আছে, কিটোন হচ্ছে CO। একটা তোমাকে জিজ্ঞেস করবে ইথার, ঠিক আছে, ইথার, ইথারকে মনে রাখবা O দিয়ে দেখানো হয়, ঠিক আছে। একটা তোমাকে জিজ্ঞেস করবে ইস্টার, ইস্টার, ইস্টারকে তোমার মনে রাখবা COOR দিয়ে দেখানো হয়। একটা তোমাকে জিজ্ঞেস করবে অ্যামাইন গ্রুপ, ঠিক আছে, অ্যামাইন, অ্যামাইন তোমার কি হয়ে যাবে NH2, ঠিক আছে। তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবা। তো কটা হলো দেখো, 1 2 3 4 5 6 7, একটা কি বাকি আছে? ইথার বলে দিচ্ছি, 1 2 3টা হয়ে গেল, 4 5 6 7 8টাই তোমাকে বলে দিলাম, ঠিক আছে। তো এই সবটাই তোমরা মনে রাখো। এখানে আমাকে কি জিজ্ঞাসা করেছে? OH, OH তোমার কিসে আছে? অ্যালকোহল, অ্যালকোহল কোথায় আছে? অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মানবদেহে নিষিক্তকরণের পর ভ্রূণটি স্বাভাবিক অবস্থায় কোথায় রোপিত হয়, ঠিক আছে। দেখো মানবদেহে নিষিক্তকরণের পর ভ্রূণ যেখানে রোপিত হয় সেটা হচ্ছে তোমার জরায়ুর প্রাচীর, অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো সার্ভিক্স যেটা আছে না, সার্ভিক্স হচ্ছে তোমার কি যেখান দিয়ে স্পার্ম ভিতরে প্রবেশ করে, বুঝতে পারলে তো। এটা হচ্ছে জরায়ুর নিচের অংশ, জরায়ু, জরায়ুর নিচের অংশ, ঠিক আছে, নিচের অংশ। এবার কি হয়, জরায়ুর নিচের অংশে এখান দিয়ে তোমার কি হয় স্পার্ম প্রবেশ করে,
ঠিক আছে, স্পার্ম প্রবেশ করে। স্পার্ম যখন ভিতরে প্রবেশ করলো, এবার দেখো ডিম্বনালী যেটা আছে, ডিম্বনালী তোমার কি করে, এটাকে ওভারি বলা হয়। এখানে তোমাকে ডিম মানে যেটা ওভাম হয়, মানে ডিম্বাণু যেটা সেটা কি হয়, ডিম্বাণু তৈরি হয়। এবার ডিম্বাণু তৈরি হয়ে ডিম্বাণু ধরো সামনের দিকে এগালো, আর স্পার্মও তোমার জরায়ুর ভেতর দিয়ে ঢুকে মানে ভেতর দিকে ফলোপিয়ন টিউবে এলো। এবার ফলোপিয়ন টিউবে তোমার কি হলো, দুটোর মধ্যে ফার্টিলাইজ হলো, ঠিক আছে। ফার্টিলাইজ হওয়ার পর সেটা কি হয়, যে মানে গ্যামেটগুলো আছে, যখন স্পার্ম আর তোমার ডিম্বাণু আলাদা আলাদা থাকে তখন তো গ্যামেট হয়ে যায়। যখন সেটা একসাথে দুজন মিলে গেল, স্পার্মও মিলে গেল আর তোমার ডিম্বাণুও মিলে গেল, মিলে কি হলো, তোমার জাইগোট তৈরি হলো, ঠিক আছে। জাইগোট তৈরি হলো। এবার এই জাইগোট যখন বিভাজিত হয়, ঠিক আছে, জাইগোট তো একটা মানে মিলে যাওয়ার পর যখন দেখো ডিম মানে ডিম্বাণু স্পার্ম যখন আলাদা আলাদা থাকে গ্যামেট হয়ে যায়। যখন তোরা একসাথে মিলে যায় তখন সেটা কি জাইগোটে পরিণত হয়ে যায়। এবার এই জাইগোট তোমার বিভাজিত হয়, ঠিক আছে। যখন বিভাজিত হয় সেটাকে আমরা ব্লাস্টোসিস বলি, ঠিক আছে। বিভাজিত হওয়াটাকে আমরা অনেকবার জিজ্ঞেস করেছে, এটাকে আমরা ব্লাস্টোসিস্ট বলি, ব্লাস্টোসিস্ট, ঠিক আছে। ব্লাস্টোসিস্ট বলা হয়। এই বিভাজিত হবে ব্লাস্টোসিস্ট তোমার চলে আসে এন্ডোমেট্রিয়ামে, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াম, মেট্রিয়াম, ঠিক আছে। এই যে এন্ডোমেট্রিয়াম না, মেনলি তোমার বাচ্চা বা ভ্রূণ যেটাই বলো, এই এন্ডোমেট্রিয়ামেই থাকে। আর এন্ডোমেট্রিয়ামকেই তোমার মনে রাখবা ভ্রূণের তোমার কি বলা হয়, বাসঘর বলা হয়, বা তোমার খাওয়ার মানে বেডরুম বা যেটাই তুমি বলো। আর এই যে এন্ডোমেট্রিয়াম আছে না, মনে রাখবা এই এন্ডোমেট্রিয়াম জরায়ুর যে প্রাচীর আছে সেই প্রাচীর দিয়ে তোমার মানে টাইটভাবে রাখা থাকে। ভেতরে এন্ডোমেট্রিয়াম, তার বাইরে হচ্ছে জরায়ুর প্রাচীর। তো তোমাকে যেহেতু অপশানে জরায়ুর প্রাচীর দিয়েছে, তো জরায়ুর প্রাচীর তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যদি জরায়ুর প্রাচীর তোমাকে অপশানে না দিত, সেক্ষেত্রে তোমার কি অপশান দিত, এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। তখন এন্ডোমেট্রিয়ামটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখবা। তোমাকে জিজ্ঞেস করবে যে স্পার্ম কোনটা দিয়ে মানে প্রবেশ করে, তুমি কি বলবা, সার্ভিক্স দিয়ে। তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার ফার্টিলাইজ বা নিষেক কোথায় হয়, তুমি কোথায় বলবা, এটা হচ্ছে তোমার ডিম্বনালীতে তৈরি হয়, ঠিক আছে। ডিম্বনালীকেই বাংলাতে মানে ইংরেজিতে ফলোপিয়ান টিউব বলা হয়। আর ডিম্বাশয়কে কি বলা হয়, ওভাম বলা হয়। এখান থেকে তোমার কি ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে। ডিম্বাণু যখন তৈরি হয় সেটা ফলোপিয়ান টিউবে আসে, সেখানে এসে তোমার বীর্য সেখানে যায় মানে স্পার্ম, সেখানে গিয়ে ওরা কি জাইগোটের নির্মাণ করে। জাইগোট যখন বিভাজিত হয় তখন সেটা সিস্টে পরিণত হয়। এই ব্লাস্টোসিস্টটাই তোমার এন্ডোমেট্রিয়ামে চলে আসে, এসে এখানে তোমার ভ্রূণের নির্মাণ করে। ভ্রূণ এখানে থাকে, খায়, সব কিছু করে, ঘুমায় টুমায় সব কিছু করে। আর এন্ডোমেট্রিয়াম কি থাকে, তোমার জরায়ুর প্রাচীর দিয়ে চারদিক দিয়ে ভালোভাবে আটকানো থাকে, ঠিক আছে। এই পয়েন্টগুলো মনে রাখবা। আর এই যে পুরো ব্যাপারটা হচ্ছে না, যে ডিম্বাশয় থেকে মানে ডিম্বাণু এলো, তারপর সার্ভিক্স দিয়ে তোমার যাই স্পার্ম গেল, গিয়ে ডিম্বনালীতে ওরা তোমার ফার্টিলাইজ হলো। এই যে পুরো ব্যাপারটাকে মনে রাখবা, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন বলা হয়, ঠিক আছে। ইম ইমপ্লান্টেশন, প্লান্টেশন, ঠিক আছে। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তন নিয়ন্ত্রণকারী অংশটি কোনটি। দেখো চিন্তা, তারপর বুদ্ধি, যুক্তি, স্মৃতিশক্তি, এসব তোমার কি হয়, অগ্র মস্তিষ্ক মানে ফোর ব্রেন দিয়ে হয়। আর মনে রাখবা এই অগ্র মস্তিষ্কেরই প্রধান অংশ কি বলতো, সেরিব্রাম, ঠিক আছে। সেরিব্রাম, এই সেরিব্রামের কারণে তোমার কি বিভিন্ন ধরনের মানুষের মানে কি বলবো পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। তার মাধ্যমে ওরা চিন্তা করে, বুদ্ধির বিকাশ হয়, যুক্তি দিতে পারে, স্মৃতিশক্তি ফিরে মানে রিকল করতে পারে। সব কিছুই কি অগ্র মস্তিষ্ক দিয়ে হয়। দেখো মধ্য মস্তিষ্ক কি হয় বলতো, মধ্য মস্তিষ্ক মেনলি চোখ আর কানের সাথে রিলেটেড, ঠিক আছে। চোখ আর কান, ঠিক আছে। চোখ কান রিলেটেড তোমাকে যাই প্রশ্ন দিতে না কেন সেটা তুমি মধ্য মস্তিষ্ক মেরে আসবা, ঠিক আছে। মেডুলা কি বলো, মেডুলা হচ্ছে তোমার এটা পশ্চাৎ মস্তিষ্কে থাকে, ঠিক আছে, একদম শেষ পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্ক। আর মেডুলার কাজ কি তোমার জানো, যত সমস্ত অনৈচ্ছিক ক্রিয়া আছে, অনৈচ্ছিক ক্রিয়া মানে কি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে না, যেমন তোমার হার্টবিট, এটা কি আমাদের নিয়ন্ত্রণে আছে বলো। তারপর এই যে আমরা শ্বাস নিচ্ছি, ঠিক আছে, শ্বসন, এটাও কি আমাদের নিয়ন্ত্রণে আছে বলো। তারপর তোমার যে ব্লাড প্রেশার, এটাও তো আমাদের নিয়ন্ত্রণে নেই। এই সব কিছুকে কন্ট্রোল করে কি মেডুলা, ঠিক আছে। সুষুম্না কাণ্ড কি বলতো, মনে রাখবা মস্তিষ্ক থেকে না একদম কি বলবো, মস্তিষ্ক থেকে তোমার হচ্ছে গুচ্ছের মতো কিছু কিছু মানে কি বলবো তারের মতো অংশ বেরোয়, ঠিক আছে। গুচ্ছ, তারের যেরকম গুচ্ছ হয় না, সেই তারের গুচ্ছর মতো মানে কি বলবো একটা অংশ বেরোয়, যেটাকে আমরা কি সুষুম্না কাণ্ড বলি। আর এই সুষুম্না কাণ্ডের মেন কাজ হলো রিফ্লেক্স অ্যাঙ্গেলকে মানে ঠিক করা, রিফ্লেক্স অ্যাঙ্গেল না সরি, রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স অ্যাকশন কি হয় বলতো, ধরো তুমি একটা মানে
অন্যদিকে তাকিয়ে আছো, একটা গরম জিনিসের উপর হাত দিয়ে দিলা, তখন দেখবা তুমি তোমার ঘোরার আগেই মানে ওই জিনিসটার দিকে তাকানোর আগেই তুমি হাতটাকে সরিয়ে নাও। ধরো তুমি গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে সামনে কেউ চলে এলো, ওই সময় কি তোমার ব্রেন তো আঙুলকে বলার আগেই আঙুল সে কি করে ব্রেকের কাছে চলে যায়, মানে আমরা ব্রেক মেরে দিই। এইসব কি হয় সুষুম্না কাণ্ড, মানে রিফ্লেক্স অ্যাকশনের কারণে হয়। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা মনে রাখো। এই সুষুম্না কাণ্ডকেই ইংরেজিতে কি বলে, স্পাইনাল কর্ড বলা হয়, বুঝতে পারলে? চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে জারণের ক্ষেত্রে কোনটা ঠিক। দেখো এটা আমি তোমার জারণ বিজারণের একটা ট্রিক বলে দিয়েছিলাম, লোয়ে গোয়ে। লোয়ে আর হচ্ছে গোয়ে, ঠিক আছে। লোয়ে মানে কি, লস অফ ইলেকট্রন, এটা হচ্ছে তোমার জারণ, ঠিক আছে। আর গোয়ে কি, গেইন অফ ইলেকট্রন, এটা হচ্ছে তোমার বিজারণ, ঠিক আছে, বিজারণ। এবার দেখো আমাকে প্রশ্নে কি বলে, জারণের ক্ষেত্রে কোনটা ঠিক। জারণের ক্ষেত্রে কি হয়, লস অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের ত্যাগ হয়, তো ইলেকট্রন গ্রহণ হবে না। নিউট্রন তো কোনো ব্যাপারই না, প্রোটনের কোনো ব্যাপারই না এখানে, ইলেকট্রন বর্জন করা, তো কি লস অফ ইলেকট্রন। অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিছু না, তুমি শুধু লোয়ে গোয়ে মনে রাখো, তাহলে তোমার কোনোদিনও এই কোশ্চেন ভুল হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বাতাসে শব্দের গতি হচ্ছে ৩৪০ মিটার প্রতি সেকেন্ড। যদি একটি প্রতিফলক তল ১৭ মিটার দূরে অবস্থান করে, তাহলে প্রতিধ্বনির উৎস ফিরে আসতে কত সময় লাগে, তাই তো? আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। আমাকে বলেছে কি প্রতিধ্বনির উৎস ফিরে আসতে কত সময় লাগে, মানে কি প্রতিফলক, মানে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে প্রতিফলক তল আছে, এখান থেকে শব্দ যাচ্ছে মানে ১৭ মিটার যাচ্ছে, আবার ১৭ মিটার ফিরে আসছে, তো টোটাল ট্রাভেল কত করছে, ৩৪ মিটার। তা ডিস্টেন্স হয়ে গেল আমার ৩৪। স্পিড দেখো আমার কত দিয়েছে ৩৪০, ইন্টু টাইম আমাকে বার করতে হবে। তার মানে কি ৩৪০ কে এদিকে চলে আসবে, ৩৪/৩৪০ সমান সমান তোমার কিলো টাইম। ৩৪ দিয়ে রেখে দেবে, উপরে থাকবে ১, নিচে থাকবে ১০। তো এটাকে আমি সলভ করি তো কত হবে, 0.1 সেকেন্ড। এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, ঠিক আছে। দেখো তোমাকে না দু তিনটা জিনিস এখান থেকে মানে এই শব্দের প্রতিফলন বা প্রতিধ্বনি রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে। একটা তোমাকে জিজ্ঞেস করবে যে প্রতিধ্বনি শোনার জন্য মানে যে বস্তু আছে সেখান থেকে, মানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার থেকে যে প্রতিফলক তলটা হবে যার কারণে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, সেটা কত ডিস্টেন্স হতে হবে। তোমরা মানে মিনিমাম ডিস্টেন্স তোমার ১৭.২ মিটার হতে হবে, ঠিক আছে, তাহলে তুমি কি প্রতিধ্বনি শুনতে পাবা। অনেকবার তোমাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে। আরেকটা তোমাকে জিজ্ঞেস করে যে মানুষের মস্তিষ্কে শব্দের যে অনুভূতি সেটা কতক্ষণ স্থায়িত্ব লাভ করে, তো মোট আবার 0.1 সেকেন্ড, ঠিক আছে। মানুষের শরীর মানে মানুষের আমরা যে শব্দ শুনি আমাদের মস্তিষ্কে সেটা 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব থাকে, ঠিক আছে। এই দুটো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পদার্থের কোন অবস্থায় কণাগুলি দ্রুত গতিতে এলোমেলোভাবে ছোটাছুটি করে, গ্যাসীয় অবস্থাতে, তাই না? আমরা কি জানি, একটা হয় তোমার সলিড, একটা হয় তোমার লিকুইড, একটা হয় তোমার গ্যাস। সলিডের যে কণগুলো থাকে সেগুলো কি একদম সেটে 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 থাকে। এবার সেটে সেটে থাকার কারণে কি এরা বেশি মানে এদিক ওদিক ছোটাছুটি করতে পারে না। লিকুইডের কি হয়, একটু তোমার গ্যাপ গ্যাপে থাকে, তো একটু এরা ছোটাছুটি করতে পারে। কিন্তু গ্যাসের কি হয়, একদম মানে দূরে 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 কণ থাকে, তার কারণে কি এরা অনেক দূর পর্যন্ত ছোটাছুটি করতে পারে। আর গ্যাসের মেনলি এই ছোটাছুটি করার কারণ কি, কারণ এর কণ যে আছে সেগুলো তো দূরে দূরে আছে। দূরে দূরে থাকার কারণে কি হচ্ছে, এদের কণের মধ্যে যে আকর্ষণ বল, যেটাকে আমরা অন্ত আকর্ষণ বল বলি, অন্ত আকর্ষণ বল, ঠিক আছে, এটা তোমার কি হয়, কম হয়। এই অন্ত আকর্ষণ বল কম হওয়ার জন্য কি হয়, গতিশক্তি তোমার কি হয়, বেশি হয়ে যায়। এবার গতিশক্তি বেশি হওয়ার কারণেই তো এরা দ্রুত গতিতে এদিক ওদিক ছোটাছুটি করে না। আর এই যে দ্রুত গতিতে ছোটাছুটি করে, তোমাকে জিজ্ঞেস করবো যে কিভাবে এরা করে, তোমার এটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন করে, ঠিক আছে, বা ব্রাউনিয়ান গতি যেটা আমরা জানি, ব্রাউনিয়ান মোশন, এইভাবে এরা ছোটাছুটি করে, ঠিক আছে। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। দেখো সলিডের ব্যাপারে যদি জিজ্ঞেস করে, মনে রাখবা সলিড হচ্ছে এর হচ্ছে নির্দিষ্ট আকারও আছে, ঠিক আছে, আকার প্লাস আয়তন দুটোই আছে, ঠিক আছে, দুটোই আছে। লিকুইডের তোমরা মনে রাখবা এর শুধু আয়তন আছে, ঠিক আছে, আয়তন আছে, কিন্তু কি কোনো রকম আকার নেই। আকার নেই মানে কি, তুমি জলের বাটিতে রাখবা তো বাটির আকার নিয়ে নিবে, গ্লাসে রাখবা তো গ্লাসের আকার নিয়ে নিবে, তাই নির্দিষ্ট কোনো আয়তন নেই। সরি আকার নেই কিন্তু আয়তন আছে, ঠিক আছে। আর গ্যাসের কি আছে, না এর কোনো আকার আছে, ঠিক আছে, না আকার আছে না আয়তন আছে, কিছুই নেই, বুঝতে পারলে তো। আর এরা কি আকর্ষণ আণবিক বল কম হওয়ার কারণে এদের গতিশক্তি বেশি হয়, যার কারণে দ্রুত ছোটাছুটি করতে পারে। আর অন্ত আকর্ষণ বল কম কেন হয়, কারণ এদের কণাগুলি কি অনেক দূরে 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 থাকে, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো পদার্থের রোধাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে। দেখো রোধাঙ্ক দুটো জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে পদার্থের প্রকৃতি, ঠিক আছে, পদার্থের
প্রকৃতি, আর দ্বিতীয় হচ্ছে তোমার তাপমাত্রা। তাপমাত্রা এই দুটোর উপরে তোমার কি রোধাঙ্ক নির্ভর করে। দেখো পরিবাহীর আকৃতি হবে না, এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ হবে না, পরিবাহীর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল এটা দিয়ে তোমার কি নির্ভর করে, রোধ নিয়ন্ত্রণ করে, তাই না? কারণ রোধের ফর্মুলা কি হয়, আর সমান সমান রো এল বাই এ। তো রোধ তোমার কি, তোমার দৈর্ঘ্য আর তোমার ক্ষেত্রফল দুটোর উপরই নির্ভর করছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে কি রোধাঙ্ক। তো রোধাঙ্ক কি হয়, উপাদানের প্রকৃতি বা পদার্থের প্রকৃতি, যেটাই বললাম। যদি উপাদানের প্রকৃতি না থেকে তোমার তাপমাত্রা থাকতো, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার প্রতি সেকেন্ড দ্রুতিতে গতিশীল, এর গতিশক্তি কত? গতিশক্তির ফর্মুলা কি হয়, কাইনেটিক এনার্জি সমান সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তো এখানে ব্যাস তুমি মান রেখে দাও, হাফের মান হাফ, এম আমাকে দিয়ে দিয়েছে দেখো 2 কেজি, তো 2 লিখে দাও। বেগ আমাকে কত দিয়েছে 3, তো 3-এর স্কোয়ার কত হয়ে যাবে 9। তো এই দুই কেটে গেল, তো 9 তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার 9 জুল, অপশন নাম্বার সি। ঠিক আছে, দেখো কাইনেটিক এনার্জির না দুটো ফর্মুলা আছে, ঠিক আছে, দুটো ফর্মুলায় তোমরা মনে রাখো। একটা তো তোমরা জেনে গেছো কি হাফ এম ভি স্কোয়ার, আরেকটা মনে রাখবা পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এটা কখন থাকবে, যখন তোমার কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের সম্পর্ক থাকবে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। কেমন, তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন জিজ্ঞেস করবে। ঠিক আছে, জিজ্ঞেস করবে যে আলাদা আলাদা বস্তুর, ঠিক আছে, আমি যদি তোমাকে বলি যে আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা বস্তুর, ঠিক আছে, যদি ভরবেগ স্থির থাকে, ঠিক আছে, ভরবেগ স্থির থাকে, তাহলে কি হবে বলো তো, গতিশক্তি যেটা আছে না, সেটা তোমার ভারী বস্তুর তোমার কি হবে, কম হবে, কিন্তু যেটা হালকা বস্তু আছে, ঠিক আছে, তার বেশি হবে। সেম প্রশ্নই থাকবে যে আলাদা আলাদা বস্তুর শুধু ভরবেগের জায়গায় যদি তোমাকে গতিশক্তি দিয়ে দেয়, যে আলাদা আলাদা বস্তুর তোমার গতিশক্তি স্থির, ঠিক আছে, তাহলে ভরবেগ কি হবে বলো তো, ভরবেগ মনে রাখবা, ভরবেগ কি হবে, ভারী বস্তুর তোমার বেশি হবে, আর যদি এটা হালকা বস্তু, ঠিক আছে, সেটা তোমার কম হবে। এটা তুমি কি করে মনে রাখবা, দেখো চ্যাপ্টারটা তোমার কিসের আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি, কাইনেটিক এনার্জির তোমার চ্যাপ্টার। এখানে মানে ভরবেগ কি আলাদাভাবে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু কাইনেটিক এনার্জির তোমার চ্যাপ্টারটা, মানে এটা জাস্ট মনে রাখার জন্য বলছি, ঠিক আছে, কোনো রকম কোনো বইয়ে লেখা নাই বা কোনো রকম নিয়ম নাই, জাস্ট মনে রাখার জন্য। কারণ এই প্রশ্নগুলো তো খুব জিজ্ঞেস করে, মানে দেখো যেহেতু এটা কাইনেটিক এনার্জির চ্যাপ্টার, তো তার মানে কি কাইনেটিক এনার্জি যদি তোমার স্থির থাকে, মানে গতি যদি স্থির থাকে, তাহলে যেটা হওয়ার সেটাই হবে। মানে কি ভারী বস্তুর ভারী হবে, হালকা বস্তুর হালকা হবে। কি বললাম, যেহেতু চ্যাপ্টারটা কাইনেটিক এনার্জির, আর কাইনেটিক এনার্জি যদি স্থির থাকে, তাহলে যেটা হওয়ার সেটাই হবে। মানে ভারী বস্তুর বেশি, হালকা বস্তুর কম। ভারী যেহেতু বড় হয় তো বেশি হয়, তো বেশি, হালকা কম। আর যদি আলাদা বস্তুর ভরবেগ জিজ্ঞেস করে, তাই তো। আর দেখো প্রশ্ন চ্যাপ্টারটা তো আমার কাইনেটিক এনার্জি, কিন্তু আমাকে স্থির কাকে করছে, ভরবেগকে স্থির করে দিচ্ছে, কনস্ট্যান্ট করে দিচ্ছে। তো যেহেতু কাইনেটিক এনার্জির চ্যাপ্টার ভরবেগকে তোমার স্থির করে দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যেটা প্রভাব হবে সেটা কি হবে, উল্টো হবে। মানে ভারী বস্তুর তোমার কম হবে, হালকা বস্তুর তোমার বেশি হবে। ঠিক আছে, এই হিসাবে তোমরা মনে রাখো। আর খুব ইম্পর্টেন্ট জিনিস খুব জিজ্ঞেস করে এই প্রশ্নটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম কলার প্রাথমিক কাজ কি। দেখো জ দিয়ে হচ্ছে তোমার জাইলেম, ঠিক আছে, জ দিয়ে জাইলেম, আর জ দিয়েই হচ্ছে তোমার জল। ঠিক আছে, আর একটা মনে রাখবা, এফ দিয়ে হচ্ছে তোমার ফ্লোয়েম, ঠিক আছে, এফ দিয়ে হচ্ছে তোমার ফ্লোয়েম, এফ দিয়ে তোমার হচ্ছে ফুড। তো ব্যাস, জাইলেমের কাজ কি, জল পরিবহন করা, ফ্লোয়েমের কাজ কি, খাদ্য বা খনিজ পদার্থ পরিবহন করা। এবার দেখো কোথায় আছে, বলছে জাইলেম খাদ্য হবে না, জাইলেম ফ্লোয়েম উভয়ে জল হবে না, জাইলেম জল এবং খনিজ পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। হ্যাঁ, জাইলেম জল আর খনিজ পদার্থ পরিবহন করে, কিন্তু ফ্লোয়েম কি করে, খাদ্য পরিবর্তন করে। এটা তো ঠিকই বলছে, তাই না। বলছে জাইলেম এবং ফ্লোয়েম উভয়ে খাদ্য পরিবহন করে না, উভয়ে খাদ্য পরিবর্তন করে না। ঠিক আছে, তো অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। কেমন, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে পিএইচ এর পরিবর্তন কি হবে, তাই তো। দেখো পিএইচ এর ফর্মুলা কি হয়, পিএইচ সমান সমান হয় মাইনাস লগ, এদিকে হচ্ছে হাইড্রোজেন প্লাস। ঠিক আছে, তো এর মানে দেখো যদি আমি হাইড্রোজেনের যে গাঢ়ত্ব আছে এটাকে যদি আমি বৃদ্ধি করি, তো এটাকে যদি আমি বৃদ্ধি করি, তো টোটাল অ্যামাউন্টে কি হবে, ধরো এখানে প্রথমে 2 রাখলাম, তো কি হবে লগ মাইনাস 2 লগ হয়ে যাবে। ঠিক আছে, 2 লগ হয়ে যাবে। কিন্তু তো হাইড্রোজেনের জায়গায় যদি আমি 4 রাখি, তার মানে কি -4 হয়ে যাবে, 4 লগ হয়ে যাবে। মানে এটা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে।
ফর্মুলা দেখে তো বুঝতেই পারছো। তার মানে কি হাইড্রোজেন আয়ন যত বৃদ্ধি হবে তোমার টোটালটাও কি হবে ততটাই বৃদ্ধি পাবে। এবার টোটাল যদি বৃদ্ধি পায় তার মানে কি, সরি বৃদ্ধি পাবে কেন, মাইনাস আছে তো কমে যাবে তাই না। মানে হাইড্রোজেন আয়ন যদি বৃদ্ধি পায় তো টোটালে তোমার কি হয়ে যাবে, পিএইচ ভ্যালুটা কমে যাবে যেহেতু মাইনাস আছে। এখন -2 তোমার কি বড়, -4 কি তার চেয়ে ছোট, -6 কি তার চেয়ে ছোট, -7 কি তার চেয়ে ছোট, তাই না। তার মানে কি বলতে চাইলাম যদি এইচ প্লাস আয়নের বৃদ্ধি পায় তাহলে টোটালে তোমার কি ভ্যালু কমে যাবে। আমাকে এটাই না জিজ্ঞেস করেছে যে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে দ্রবণের পিএইচে কি পরিবর্তন হবে, কমে যাবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, দেখো মনে রাখো পিএইচ যেটা আছে, ঠিক আছে, পিএইচ এর আমরা কি অ্যাসিড বেস সল্টের করি তো মনে রাখবো পিএইচ এর মান যদি 7-এর থেকে বেশি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যেই পদার্থটা আছে সেটা তোমার কি হয়ে যাবে, ক্ষারীয় পদার্থ হয়ে যাবে। ঠিক আছে, আর এটাতে তোমার কি হয় যে ওএইচ আয়ন আছে, হাইড্রক্সিল আয়ন, এক সেকেন্ড, ওএইচ আয়নটা আছে হাইড্রক্সিল আয়ন, এটা তোমার কি বৃদ্ধি পায়। পিএইচ যদি তোমার 7-এর চেয়ে কম হয়, ঠিক আছে, তাহলে সেটা তোমার কি হয়, অ্যাসিডিক হয়ে যায়, অ্যাসিডিক, তাই না। এই ক্ষেত্রে তোমার কি হয় যে হাইড্রোজেন আয়ন আছে সেটার মান বৃদ্ধি পাবে। এখানে দেখো হাইড্রোজেন আর গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কি হয়, সেটা অ্যাসিডিক হয়ে যাবে। অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণ কি, তোমার পিএইচ এর স্কেল নিচের দিকে যাওয়া মানে কমে যাওয়া। কারণ আমরা কি জানি 1 থেকে তোমার 6 পর্যন্ত হচ্ছে, 1 থেকে 6 তোমার কি অ্যাসিডিক, 7 হচ্ছে তোমার কি নিউট্রাল যেটাকে জল বলি, আবার 8 থেকে 14 পর্যন্ত কি ক্ষারীয়। এবার হাইড্রোজেন আয়ন যদি বৃদ্ধি পায় তাহলে কি টোটালে তোমার পিএইচ ভ্যালুর মান কমছে। তো পিএইচ ভ্যালুর মান যদি কমতে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, অ্যাসিডিক না হয়ে যাবে। বুঝতে পারলে। চল নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভ্যাসেক্টোনমি যেভাবে মানব পুরুষদের সাথে সম্পর্কিত নিম্নোক্ত কোনটি ঠিক তেমনভাবে মানব মহিলাদের সাথে সম্পর্কিত। দেখো ভ্যাসেক্টোনমি কি বলতো, পুরুষদের যে শুক্রনালী হয়, ঠিক আছে, শুক্রনালী যেটাকে আমরা ভ্যাস ডিফারেন্স বলি সেটাকে কেটে দেওয়া হয়। ঠিক আছে, মনে হয় একটা জিনিস টার্ম আমরা জানি না, নাসবন্দি, ওই নাসবন্দি হচ্ছে তোমার এই ভ্যাসেক্টোনমি, এখানে তোমার মেন ছেলেদের শুক্রনালীকে কেটে দেওয়া হয়। আর সেম জিনিস তোমার মহিলাদের সাথে হয় যেটাকে আমরা টিউব্যাক্টোনমি বলি। ঠিক আছে, অপশন নাম্বার সি। টিউব্যাক্টোনমিতে কি হয়, যে মেয়েদের ফলোপিয়ান টিউব আছে, ঠিক আছে, ফলোপিয়ান টিউব, এখানে তো তোমার ফার্টিলাইজ হয় কি না, এই ফলোপিয়ান টিউবটাকে তোমার কি হয়, কেটে দেয়। মানে এটা তোমার হচ্ছে কি বলতো, স্থায়ী গর্ভনিরোধক। ঠিক আছে, স্থায়ী গর্ভ নিরোধ। এবার ফলোপিয়ান টিউবই যদি তোমার কেটে দিল তাহলে সেখানে ফার্টিলাইজার হবেই না। ফার্টিলাইজ যদি না হয় তাহলে তোমার কি সেখানে প্রেগনেন্সির কোনো চান্স থাকবে না। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। দেখো কপার টি, সার্ভিক্যাল ক্যাপস, কোয়াইটাস ইন্টারাপ্টেড, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে তোমার অস্থায়ী গর্ভনিরোধ। ঠিক আছে, অস্থায়ী গর্ভনিরোধ। যেমন কি কপার টি তোমার কি হয়, টি আকারের একটা যন্ত্র থাকে যেটা তোমার কি কপার দিয়ে বানানো হয়। এটা তোমার কি হয়, মেয়েদের যে জরায়ু আছে সেখানে তোমার সেট করে দেওয়া হয়। বুঝতে পারলে তো। এবার টিটা এরকম এই অংশটা নিচের দিকে লেগে থাকে আর উপরেরটা এবার সাঁটানো থাকে উপরের দিকে। এবার কি বলতো, এই যে কপার আছে না, কপার মনে রাখবা যে স্পার্ম যে হয়, ঠিক আছে, স্পার্ম, এই স্পার্মের পুরো গুণকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তো যখন স্পার্ম ভিতরের দিকে ঢুকবে সার্ভিক্স হয়ে, তো গিয়ে তো সবার প্রথমে স্পার্ম গেল এই কপারের সাথে গিয়ে ধাক্কা খেলো। তো যেই ধাক্কা খেলো সেই তোমার কি স্পার্মের সম্পূর্ণ সেন্সলেস হয়ে গেল, মরে গেল স্পার্মটা, ওই স্পার্মের কোনো কাজ নেই। তো এই যে কপার টি, সার্ভিক্যাল ক্যাপস, এই সার্ভিক্যাল ক্যাপস কি হয় তোমার একদম জরায়ুর মুখের কাছে লাগানো হয়। ঠিক আছে, এই কন্ডোম বুঝো কিনা, এগুলো হচ্ছে কন্ডোমেরই কাজ। ঠিক আছে, কিন্তু কন্ডোম ছেলেদের ক্ষেত্রে ইউজ হয়, এইসব মেয়েরা ইউজ করে। ঠিক আছে, এই ব্যাপারটা এটাই, বাকি দুটোর কাজ সেম। কেমন, তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি মৌলের সমস্থানিক বা আইসোটোপগুলির মধ্যে রাসায়নিক ধর্মসমূহ অনুরূপ হলেও ভৌত ধর্মগুলি ভিন্ন হওয়ার কারণ কি? তাই তো, দেখো আইসোটোপ যে আছে না বা সমস্থানিক, আইসোটোপ, ঠিক আছে, মনে রাখবা আইসোটোপের যে পারমাণবিক সংখ্যা আছে, ঠিক আছে, পারমাণবিক পারমাণবিক সংখ্যা, সেটা তোমার কি হয়, এক সমান হয়। ঠিক আছে, এক সমান হয়। এবার পারমাণবিক সংখ্যা যেটা হয় সেটাই তো, পারমাণবিক সংখ্যাকে আমরা প্রোটন সংখ্যাও বলি, প্রোটন সংখ্যাকে আমরা অনেক ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও বলি যদি ইলেকট্রনের আদান প্রদান না হয়। তো এটা তোমার কি হয়, আইসোটোপে এই জিনিসগুলো তোমার এক সমান হয়, কিন্তু আলাদা হয় কি বলতো, পারমাণবিক ভর। ঠিক আছে, এই পারমাণবিক ভর তোমার আলাদা হয়, কেন আলাদা হয়, কারণ নিউট্রন সংখ্যা তোমার আলাদা হয়ে যায়। বুঝতে পারলে, নিউট্রন সংখ্যা তোমার কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। এই নিউট্রন সংখ্যা আলাদা হয়ে যাওয়ার কারণে তোমার কি হয়, ভৌত ধর্মগুলোও আলাদা আলাদা হয়ে যায়। বুঝতে পারলে তো। যেমন দেখো আমি যদি তোমাকে বলি আর্গন নিই, ঠিক আছে, আর্গনের পারমাণবিক সংখ্যা কত, 18।
ঠিক আছে। আচ্ছা, আর্গন ছেড়ে দাও। তো আমি কি নিব, কার্বন নিচ্ছি, ঠিক আছে। কার্বন নিলাম, ঠিক আছে। কার্বন 6 12, ঠিক আছে। আর হচ্ছে কার্বন 6 14। কার্বনের এটা কি হলো, সমস্থানিক হয়ে গেল। তো এর দেখো পারমাণবিক সংখ্যা দুটোর এক আছে, কিন্তু পারমাণবিক ভর দেখো আলাদা আছে, তাই না? পারমাণবিক ভর আমরা কি করে বার করি, প্রোটন প্লাস নিউট্রন। তো প্রোটন সংখ্যা তোমার দেখো 6 আছে, আর পারমাণবিক ভর সমান সমান প্রোটন প্লাস নিউট্রন। পারমাণবিক ভর আমাকে দেওয়া আছে 12। তো নিউট্রন আমরা দেখো প্রোটন কি হয় পারমাণবিক সংখ্যার সমান, মানে প্রোটন যদি তোমার 6 হয়ে যায় তো নিউট্রন কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো পারমাণবিক ভর সমান সমান কি প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন তো আমার 6 আছে, কিন্তু দেখো নিউট্রন এখানে কত হয়ে যাচ্ছে, 14 থেকে 6 বাদ দাও 8 হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে দেখো যে এখানে তোমার পারমাণবিক সংখ্যা এক হয়ে গেল, কিন্তু পারমাণবিক যে নিউট্রনের সংখ্যাটা সেই সংখ্যাটা আলাদা হয়ে গেল, যার কারণে কি হয়ে গেল, এর যত ভৌত ধর্ম আছে সেগুলো আলাদা হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। এবার দেখো তোমার অপশনে কি কি দিয়েছে, তাই না? বলছে আইসোটোপগুলি সম্পূর্ণ ভিন্ন পারমাণবিক গঠন রয়েছে, যা তাদের উচ্চ রাসায়নিক উভয় ধর্মকে প্রভাবিত করে। একদমই ভুল কথা। বলছে আইসোটোপের প্রোটন সংখ্যা ভিন্ন। একদমই ভুল কথা, প্রোটন সংখ্যা তো এক, তাই না? নিউট্রন সংখ্যা আলাদা। বলছে আইসোটোপগুলোতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা এক থাকে। একদমই ভুল কথা। বলছে আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা একই হয়, কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন হয়, যা ভরের মতো ভৌত ধর্মগুলিকে প্রভাবিত করে। একদম ঠিক, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গোলাকার লেন্স সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক নয়, ঠিক আছে। বলছে আলোক কেন্দ্রটি বক্রতা কেন্দ্রের সাথে মিলে যায়। আচ্ছা বলো, এটা হচ্ছে একটা লেন্স, অবতল লেন্স, তাই তো। এটা তোমার কি অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এটা হচ্ছে তোমার কি প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে তোমার কি মেন ফোকাস, ফোকাস ওয়ান। এখানে তোমার কি থাকে ফোকাস টু, যেটাকে আমরা যদি দর্পণ বলি তো দেখো দর্পণের ক্ষেত্রে মানে এটাকে যদি মানে বুঝতে যদি না পারো এটা কোন ফোকাস ওয়ান এটা ফোকাস টু, তো মনে রাখবা দর্পণের প্রথমটা কি হয় ফোকাস, দ্বিতীয়টা কি হয় সেন্টার অফ কার্ভেচার। এই সেন্টার অফ কার্ভেচারকে এখানে দ্বিতীয় ফোকাস বলা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হয়। এবার দেখো বলছে কি যে প্রতিটি গোলাকার লেন্সের দুটি বক্রতা কেন্দ্র থাকে। অ্যাকচুয়ালি থাকে, বুঝতে পারলে তো। দেখো এই যে এই লেন্সটা আছে, এই লেন্সটাকে তুমি এইভাবে ঘুরিয়ে দিই, তো এখানে একটা তোমার গোলাকার তৈরি হচ্ছে, এখান থেকে তুমি এইভাবে ঘুরিয়ে দিই, এখান থেকে গোলাকার তৈরি হচ্ছে। তো দেখো এটা এই পার্টটা যেটা আছে, এই পার্টটার মানে বক্রতা কেন্দ্র কি এটা হয়ে যাবে, কিন্তু এই পার্টটা যে আছে এটার বক্রতা কেন্দ্র কি এখানে হয়ে যাবে। তো সেই জন্যই তো আমরা এখানে F1 F2 লিখলে এখানে আমরা কি লিখি 2F1, এখানে কি লিখি 2F2 লিখি কিনা। তার মানে কি এটা তোমার একদম ঠিক দিয়েছে। বলছে দুটি বক্রতা কেন্দ্রকে যুগান্তকারী রেখাকে প্রধান অক্ষ বলে। ঠিকই তো, এখনই তো বললাম যে এই যে রেখাটা আছে এটাকে কি বলে প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে প্রধান অক্ষ। তার মানে এটাও তোমার কারেক্ট আছে। বলছে একটি অবতল লেন্সের দুটি বক্রতা কেন্দ্র থাকে। একদম, দেখো এটা তোমার অবতল লেন্স, এখনই তোমাকে যেটা এঁকে দেখালাম, তাই না? এটা তোমার অবতল লেন্স। এর বক্রতা কেন্দ্র দেখো এই সাইডে হচ্ছে একটা, যেটাকে সেন্টার অফ কার্ভেচার মানে দর্পণের ক্ষেত্রে বলি, কিন্তু লেন্সের ক্ষেত্রে কি হয় দ্বিতীয় ফোকাস। আর এই এই যে এই পার্টটা দেখো এইটারও তোমার দ্বিতীয় ফোকাস কি এখানে, মানে বক্রতা কেন্দ্র এখানে। তার মানে এটাও তোমার কারেক্ট আছে। তার মানে ভুল কোথায় আছে, এটা তোমার ভুল। বলছে আলোক কেন্দ্রটি বক্রতা কেন্দ্রের সাথে মিলে যায়। কি করে মিলে, আলোক কেন্দ্র তোমার এখানে থাকে যেটাকে আমরা অপটিক্যাল সেন্টার বলি, আর এখানে আছে তোমার কি বক্রতা কেন্দ্র। এই দুটো তো একে অপর থেকে অনেক দূরে আছে না, এরা কখনই কি একসাথে মিলতে পারে বলো, কখনো মিলতে পারে না। তার মানে এই স্টেটমেন্ট তোমার ভুল দেওয়া আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক। দেখো অভিকর্ষজ ত্বরণকে আমরা ছোট হাতের জি দিয়ে দেখাই। এটার খোঁজ করেছিল তোমার নিউটন। আর কি বলেছিল, এই যে জি আছে ছোট হাতের জি, এর মান কি পরিবর্তনশীল, ঠিক আছে। মান হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে। আর জি এর মান কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো আমরা জানি কি এটা পৃথিবী, পৃথিবীর যেই মানে পোল আছে, ঠিক আছে, এই পোলে হচ্ছে মানে অভিকর্ষ ত্বরণ যে আছে সেটার মান হচ্ছে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। আর এটাই হচ্ছে কি সব থেকে ম্যাক্সিমাম। যদি এই পোল থেকে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া যায় তাহলে তোমার কি অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। যদি এই মানে মানে পৃথিবীর মানে কি বলবো উপরিভাগ যেটা আছে ভূপৃষ্ঠ থেকে, এখান থেকে যদি নিচের দিকে যাওয়া যায় পৃথিবীর ভেতরের দিকে যাওয়া যায়, এই ক্ষেত্রেও তোমার কি হয় অভিকর্ষ যে ত্বরণ আছে সেটার মান কমতে থাকে, বুঝতে পারলে। এরকম ধর নিচে যেতে যেতে একদম যদি পৃথিবীর কেন্দ্রে চলে আসে অভিকর্ষ ত্বরণ, সেই ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণের মান কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। তার মানে কি অভিকর্ষ যে ছোট হাতের জি আছে এইটার ভ্যালু পরিবর্তনশীল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভ্যালু হয়, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করে যে ধরো পৃথিবী আছে, তো
পৃথিবীর সব থেকে বেশি অভিকর্ষ ত্বরণ কোথায় আছে? তুমি কি ধরে বলবা? পোলে। ঠিক আছে, এটা পোল। এটা তোমার কি হয়ে যায়? বিষুব রেখা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিষুব রেখা, তাই না? দেখো, যদি এইখানে যদি আমি মানে কোনো ব্যক্তি থাকে, ঠিক আছে, যদি বিষুব রেখার তোমার রেডিয়াস বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা পারলে খাতায় লিখে নাও। একদম ওয়ান লাইনের প্রশ্ন, খাটখাট তোমাকে জিজ্ঞেস করবে। প্রথম জিজ্ঞেস করে, যদি বিষুব রেখাতে রেডিয়াস বৃদ্ধি করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে জি এর মানে কি প্রভাব পড়ে? তুমি বলবা জি এর মান তোমার কি হয়ে যায়? কমে যায়। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করে, যদি পৃথিবীর ধ্রুবে বা পোলে বা পৃথিবীর পৃষ্ঠে, ঠিক আছে, পৃষ্ঠে যদি রেডিয়াস তোমার কমিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে জি এর মান কি হয়ে যাবে? সেক্ষেত্রে জি এর মান বেরিয়ে মানে কি বলবো, বেশি হয়ে যাবে। ঠিক আছে, একটা তোমাকে জিজ্ঞেস করে, এই যে পৃথিবী যে ঘুরছে, ঘূর্ণন গতি, ঠিক আছে, ঘূর্ণন গতি, এই ঘূর্ণন গতির কারণে জি এর উপর কি প্রভাব পড়ে? ঠিক আছে, তো তুমি মনে রাখবা, যদি মানে পৃথিবীর ঘূর্ণন গতি যেটা আছে না, সেটা হচ্ছে তোমার ব্যস্তানুপাত থাকে, এক সেকেন্ড, জি যেটা আছে অভিকর্ষ ত্বরণ, সেটা তোমার ব্যস্তানুপাত থাকে ঘূর্ণন গতি। ঠিক আছে, ঘূর্ণন গতি, এই জিনিসটা মনে রাখবা, তোমাকে বেশি অত কিছু ডিটেলস মনে রাখতে হবে না। এখান থেকে তোমার এই ব্যস্তানুপাত কথা হচ্ছে কি, মানে অভিকর্ষ ত্বরণের মান যত বাড়বে, ঘূর্ণনের ক্ষমতা তত কমবে, বা ঘূর্ণন যদি বেড়ে যায় তাহলে অভিকর্ষ ত্বরণের মান কমে যাবে, তাই না? তো এখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে কি, যদি মানে ধরো পৃথিবী ঘুরছে, আর তাহলে পোলে তোমার কি বলবো অভিকর্ষ ত্বরণের মান কি হবে? তো মনে রাখবা, পৃথিবী যদি ঘোরে, তো অভিকর্ষ ত্বরণের মান পোলের কোনো পরিবর্তন হয় না, যা থাকার সেম থাকে। কিন্তু যদি বিষুব রেখায় থাকে না, সেক্ষেত্রে তোমার পরিবর্তন হয়। যদি বিষুব রেখায় ঘূর্ণন বাড়তে থাকে, ঠিক আছে, ঘূর্ণন যদি বাড়তে থাকে, তা জি এর মান কি হবে? কমতে থাকবে। এরকম বাড়তে বাড়তে যদি পৃথিবী ধরো 17 গুণ স্পিডে ঘুরছে, এই কোশ্চেনটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2018-তে এত জিজ্ঞেস করেছে, 18, 22 খুব জিজ্ঞেস করেছে, যে পৃথিবীর ঘূর্ণন গতি যদি 17 গুণ হয়ে যায়, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত হবে? ঠিক আছে, তো গ্র্যাভিটেশনাল ফোর্স না, অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে অভিকর্ষ ত্বরণ। তো মনে রাখবা, পৃথিবীর গতি যদি মানে 17 গুণ জোরে ঘুরতে থাকে না, তাহলে পৃথিবীর ওই যে জি এর মান তোমার কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর যদি পৃথিবী ঘূর্ণন গতি থামিয়ে দেওয়া হয়, ঠিক আছে, স্থির হয়ে গেল, তাহলে কি হবে? তোমার পোলে যেটা বিষুব রেখার এই গ্র্যাভিটেশনাল ফোর্সের মান আছে, সেম মান তোমার বিষুব রেখাতেও হয়ে যাবে। ঠিক আছে, বিষুব রেখা। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। এবার চলো অপশনে আসা যাক। বলছে অভিকর্ষ ত্বরণ সম্পর্কে নিচের কোন বিবৃতি ঠিক? বলছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এটির মান হ্রাস পায়। ঠিকই তো, উচ্চতা যখন আমি বললাম কি না, উচ্চতা থেকে যদি উপরের দিকে যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কমে যায়। যদি এই উচ্চতা থেকে গভীরের দিকে যাওয়া, সেই ক্ষেত্রেও তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যায়। একদম যখন পৃথিবীর কেন্দ্রে চলে আসে, তখন গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি বারবার, অভিকর্ষ ত্বরণ কি হয়ে যায়? কেন্দ্রতে শূন্য হয়ে যায়। তার মানে কি অপশন এই তোমার এখানে কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে, তাই না? গভীরতায় হ্রাস বি ঘটলেও ধ্রুবই একই থাকে, একদম ভুল কথা। বলছে পৃথিবীর যত গভীরে যাওয়া যায়, এটির মান তত বৃদ্ধি পায়, একদমই না, তত কমতে থাকে। আর কেন্দ্রে গেলে শূন্য হয়ে যায়। এর মান পৃথিবীর সর্বত্র সমান, একদমই না। সর্বত্র সমান কোনটা? বড় হাতের জি, যেটা হেনরি ক্যাভেন্ডিশ তৈরি করেছে। আর এটার মান কত হয়? 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সলিনয়েড চুম্বকের মতো আচরণ করে কেন? দেখো, সলিনয়েড কি বলতো? সলিনয়েড কিছুই না, তার আছে তো, মানে যে তারগুলো হয়, সেইটাকে তুমি যদি ধরো স্প্রিংয়ের আকারে এরকম পাক খাওয়াতে থাকো, ঠিক আছে, পাক খাওয়াতে থাকে, এই পাকের মতো যে এটা জড়াচ্ছে না, এটাকে তোমার সলিনয়েড বলা হয়, আর কিছু না। এবার এই যে পাক খাইছো তাকে, এই তারের মধ্যে দিয়ে তুমি ধরো ইলেকট্রিক ফ্লো করলে, ঠিক আছে, তো ইলেকট্রিক ফ্লো করলে কি হবে? এই ধরো এই একটা পাক, এখান থেকে এই পাক, ঠিক আছে, ধরো এই এখানে একটা পাক খেয়ে গেছে, এখানে একটা পাক খেয়ে গেছে, তাই না? তো এই যখন ইলেকট্রিক ফ্লো করবে, তখন প্রত্যেকটা পাকের কি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এটা তো আমরা প্রত্যেকে জানি। বা ম্যাগনেটিক ফিল্ড যখন জেনারেট হবে, বা সেখানে কি একটা বলরেখার নির্মাণ হবে, যেটাকে আমরা দেখতে পাই না, বিদ্যুৎ বলরেখা, তাই তো? এই যে বলরেখাগুলো আছে, এই যতগুলো এরকম পাক আছে, ঠিক আছে, সমস্ত পাকেরই তো বলরেখা আছে না। এই বলরেখাগুলো কি একসাথে যখন যুক্ত থাকে, যুক্ত যুক্ত কি হয়, এইটার যে আচরণ হয়ে যায় একটা বার ম্যাগনেটের মতো হয়ে যায়, বুঝতে পারলো তো? বার ম্যাগনেট, ঠিক আছে, বার ম্যাগনেটের মতো হয়ে যায়। আর এই যে বার মানে এই আচরণটাকে বা এইভাবেই আমরা কি তৈরি করতে পারি? ওই যে দেখো না, বলে যে ইলেকট্রোম্যাগনেট কিছুই না। এই পুরো যে জিনিসটা বললাম, এটাই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেট। তো আমি তোমায় কি বললাম, যে সলিনয়েড হলো একটা তার, যেটাকে আমরা পেঁচিয়ে তৈরি করি।
এই প্যাঁচানো তারের মধ্যে যখন তোমার ইলেকট্রিক ফ্লো করা হয় তখন এই যে প্রত্যেকটা পাকের মধ্যে কি তোমার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হওয়ার কারণে কি তার মধ্যে একটা বলরেখার নির্মাণ হয়। আমরা বলরেখার ব্যাপারে কি পড়েছি, বলরেখা তোমার উত্তর মানে ম্যাগনেটের বাইরে উত্তর দিক থেকে বেরোয় আর দক্ষিণ দিকে তোমার যুক্ত হয়, মানে দক্ষিণ দিকে ঢুকে। কিন্তু ভেতরের দিকেও কি হয়, চুম্বকের ভেতরে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যায় বলরেখা। এরকম তো অনেকগুলো বলরেখা একসাথে এরকম থাকে কিনা। এবার দেখো বলরেখা যেখানে সেটে সেটে থাকে সেখানে কি হয়, চুম্বক বেশি তীব্র হয়, শক্তিশালী হয়। এবার এখানে যে এতগুলো তোমার সেটে 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 সব ইগুলো মানে পাকগুলো আছে, এখানে যে তোমার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে সেটাও তো বিশাল তীব্র হবে কিনা। এই তীব্র জিনিসটাকে আমরা বার ম্যাগনেট হিসাবে ব্যবহার করি। আর এই পুরো প্রক্রিয়াটাকে আমরা ইলেকট্রোম্যাগনেট বলি, মানে এইভাবে ইলেকট্রোম্যাগনেট তৈরি করা হয়। ঠিক আছে, তো ব্যাস এবার তুমি দেখো কোনটা তোমার কারেক্ট হবে। বলছে চুম্বকের মতো আচরণ করে কেন, বলছে কারণ এর ভিতরে লোহা থাকে, এটা কোনো কথা হলো। বলছে এটা বিদ্যুৎ সঞ্চয় করে, এটাও কোনো কথা হলো বলো। বলছে এটা উচ্চ রোধ বিশিষ্ট, একদমই না। বলছে কারণ সলিনয়েডের পাকগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, একদমই ঠিক কথা, এখনই বললাম তোমাকে, তাই না। চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে ফুলারিন কার্বন অ্যালোট্রোপের রাসায়নিক সংকেত কি। C60, অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো ফুলারিন অ্যাকচুয়ালি কি হয়, একটা অণুতে তোমার 60খানা কার্বনের কি মানে কার্বন একসাথে থাকে। আর যেটা কি হয় বলতো একটা ফুটবল আকারের মানে ফুটবল আকারে সাজিয়ে গুছিয়ে থাকে, বুঝতে পারলো তো, 60টা কার্বন মিলে। তো ওই জন্য এর সংকেত কি হয়ে যায় C60। তো কার্বনের টোটাল 3টা অ্যালোট্রোপ, একটা তোমার ফ্লোরিন, একটা হচ্ছে তোমার হীরা, তাই তো, আর একটা হচ্ছে তোমার গ্রাফাইট। প্রত্যেকেই জানো গ্রাফাইট। হীরার ব্যাপারে যদি তোমাকে জিজ্ঞেস করে, তোমাকে কি জিজ্ঞেস করবে জানো, জিজ্ঞেস করে প্রকৃতিতে সব থেকে কঠিন পদার্থ কি কোনটি বা সবচেয়ে শক্ত পদার্থ কোনটি, তো তুমি কি বলবা হীরা। প্রকৃতিতে প্রকৃতিতে সব থেকে শক্ত, ঠিক আছে, সব থেকে শক্ত, কেমন। আর গ্রাফাইটের ব্যাপারে যদি তোমাকে জিজ্ঞেস করবে যে একমাত্র অধাতু কোনটি যেটা বিদ্যুতের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ করতে পারে, তো সেটা কি হবে গ্রাফাইট। তো কি বললাম, একমাত্র অধাতু, ঠিক আছে, অধাতু যা তোমার কি বিদ্যুৎ পরিবহন করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে, ঠিক আছে, পরিবহন করতে পারে। ঠিক আছে, এই 3টা জিনিস মনে রাখবা। তো কি বললাম, কার্বনের কটা অ্যালোট্রোপস, 3টা। একটা তোমার ফ্লোরিন যাকে আমরা C60 দিয়ে দেখাই, ঠিক আছে। আর এটা কি হয়, কার্বনের 60খানা পরমাণুকে একটা ফুটবলের আকারে সাজিয়ে গুছিয়ে রাখে, বুঝতে পারলে তো। এটা ছাড়াও কার্বনের আরো 2টো অ্যালোট্রোপ আছে, একটা হচ্ছে হীরা, একটা হচ্ছে গ্রাফাইট। হীরার ব্যাপারে যদি জিজ্ঞেস করি মনে রাখবা হীরা প্রকৃতিতে সব থেকে শক্ত, ঠিক আছে। গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু যে হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করতে পারে, কেমন। চলো, আর হ্যাঁ গ্রাফাইটের ব্যাপারে মনে রাখবা যে লেড পেন্সিল হয় না, লেড পেন্সিল, এটাও তোমাকে জিজ্ঞেস করে। লেড পেন্সিল তোমার লেড থাকেই না, পুরোটাই তোমার গ্রাফাইট দিয়ে তৈরি হয়, ঠিক আছে, গ্রাফাইট দিয়ে। তো এই জিনিসগুলো মনে রাখবা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন অক্ষটি বক্ষ গহ্বরে থাকে। বক্ষ গহ্বরে মানে কি, বুকের যে খাঁচাটা আছে আমাদের হাড় দিয়ে তৈরি করা, ওর মাঝখানে থাকে। ওর মাঝখানে কে থাকে, ফুসফুস থাকে। কারণ অগ্নাশয় যকৃৎ আর পিত্তথলি কি থাকে, এরা হচ্ছে তোমার পেটের ভেতরে থাকে, তাই না, পেটের মধ্যে থাকে। পেটের মধ্যে বলতে পারো, বা যে ডায়াফ্রাম আছে, ঠিক আছে, ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের তোমার নিচে থাকে। এই 3টা জিনিস, আর এই 3টায় তোমার কি পরিপাক করার কাজে নেয়, তাই তো, পরিপাকের কাজে নেয়। কিন্তু ফুসফুস কি করে, এটা আমাদের শ্বসনতন্ত্রের অঙ্গ একটা, তাই না, শ্বসনতন্ত্রের অঙ্গ। যেটা তোমার কি করে, যে আমাদের বক্ষ খাঁচা যেটাকে বলে, হাড় দিয়ে তৈরি আছে না, সেই খাঁচার মধ্যে থাকে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা, কেমন। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।